হ্যাঁ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, আমাকে কি সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু সবাই কমেন্ট করে জানান তো ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই খুব ভালো আছেন, তাই না? আচ্ছা, সবাই তাহলে ঠিকমতো শুনতে পাচ্ছেন আমাকে এবং দেখতে পাচ্ছেন? সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানান সবাই। ওকে, সাউন্ড ক্লিয়ার এবং সব কিছু আমার মনে হয় দেখাও যাচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সম্রাট শাহজাহান স্যার ক্লাসে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আচ্ছা, তাহলে আজকে আমরা মেনলি কিসের উপরে ক্লাস করব? ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে ক্লাস করব আজকে, তাই না ভাইয়া? তাহলে যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে ক্লাস করব, আপনারা হয়তো ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টারটাকে একটু ভয় পান, সিকিউকে অ্যাভয়েড করেন। কিন্তু সিকিউকে অ্যাভয়েড করলেও এখান থেকে আমাদের কি আসবে? এমসিকিউ আসবে। তো সেই কারণে আমি আজকে বেশ কিছু 30 থেকে 35টার মতো এমসিকিউ আপনাদেরকে শেখাবো। এই এমসিকিউগুলো যদি আপনি একটু ভালো করে প্র্যাকটিস করে যান, আমার মনে হয় যে এমসিকিউ নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণীতে আপনাদের কোনো প্রবলেম হবে না। ওকে ভাইয়া? তো সেই কারণে ক্লাসটা গুরুত্বপূর্ণ। আপনার এখানে যেহেতু অপশন আছে, আপনি যদি এখান থেকে, অনেকে প্ল্যান করেছেন আমি জানি যে এখান থেকে সিকিউ অ্যান্সার করবেন না, ফাইন, সিকিউ অ্যান্সার করেন না। কিন্তু ভাই এমসিকিউ তো আপনাকে 100% উত্তর করতে হবে। তো সেই এমসিকিউ পারার জন্য আজকের ক্লাসটা করা জরুরি। ওকে, যারা একেবারে ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে অনেক ভয় পেয়েছেন তাদেরকে আমি বলবো আজকের ক্লাসটা করেন এবং এই স্লাইডে যে এমসিকিউগুলো আছে এগুলো প্র্যাকটিস করে যান, দেখবেন আপনি এখান থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবেন। ওকে ভাইয়া? ওকে, করবো সিকিউ। আচ্ছা, সিকিউ করলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, আমি বলবো যে এই চ্যাপ্টারটা শিখে যান অ্যাডমিশন টেস্টের জন্য। এই চ্যাপ্টারটা ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ওকে, আচ্ছা, আমি করব না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছি। তো ভাইয়া প্রতিদিনের মতো একই কথা, সবাই একটু লাইভটা একটু ভাইয়া শেয়ার করে দেন তো সকল গ্রুপ এবং আপনাদের বন্ধুদের কাছে টাইম লাইনে লাইভটা শেয়ার এবং মেনশন করে দেন। হ্যাঁ, সকলের কাছে অনুরোধ এই শেয়ার এবং মেনশনটা করে দেন, আমরা একটু সবাই মিলে ক্লাস করি। আপনারা জানেন যে আমি বেশি সময় নষ্ট করি না আপনাদের। জাস্ট প্রথমেই বলবো যে লাইভটা একটু শেয়ার এবং একটু মেনশন করে দেন সকলে। ওকে ভাইয়া, সবাই একটু লাইভটা শেয়ার এবং মেনশন করে দেন। আজকে এত কম কেন বলেন? আজকের ক্লাসে এত কম উপস্থিতি কেন? সবাই একটু লাইভটা শেয়ার এবং মেনশন করে দেন, সবাই মিলে আমরা ইনশাল্লাহ ক্লাস করি। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার এবং মেনশন করে দেন বন্ধুদেরকে। ঠিক আছে, আমরা খুব দ্রুত ক্লাস শুরু করব। ওকে ওকে, হ্যাঁ, সবাই একটু মেনশন করে দেন লাইভটা বন্ধুদের, একটু খুব দ্রুত সবাইকে একটু মেনশন করে দেন এবং শেয়ার করে দেন। যারা শেয়ার করেছেন একটু লিখে দেন শেয়ার ডান। খুব ভালো একটা ক্লাস হবে, ঠিক আছে? খুব ভালো একটা ক্লাস হবে, সবাই একটু শেয়ার ডান লিখে দেন তো দেখি। স্যার কারেন্ট নাই, বাইরে দাঁড়াই ক্লাস করছি, বৃষ্টি। আচ্ছা, আমি করব। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দেন তো ভাইয়া। নেট নাই। আচ্ছা, নেট থাকুক আর না থাকুক, আপনি থাকলেই হবে। কতজন যে ক্লাসে আমার এখানে শো করছে না কেন বলেন? অনলাইনে আরও ক্লাস হচ্ছে স্যার একই টাইমে, তো অনলাইনে ক্লাস হচ্ছে, হোক, তাতে আমার কি? আপনি শেয়ার করে দেন, আপনার শেয়ার করতে তো সমস্যা নাই, আপনার যেখানে ভালো লাগে করেন, প্রবলেম তো নাই, তাই না? তো লাইভটা সবাই একটু শেয়ার এবং মেনশন করে দেন যাতে করে সবাই আমাদের ক্লাসে আসে। ব্যাংক সমন্বয় বিবরণীর ওপরে সেরা একটা ক্লাস হবে আজকে, এতটুকু কথা বলতে পারি আপনাদেরকে। ওকে, তো সেই জন্য যেটা করতে হবে, আমাদেরকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। ঠিক আছে ভাইয়া, আমাদেরকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। ওকে, হ্যাঁ, এই যে ক্লাস শেষে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা পিডিএফ দিয়ে দিই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সকল পিডিএফ কিন্তু আমরা দিয়ে দিই। ঠিক আছে, সেই পিডিএফটা নিয়ে নেবেন। আর আপনারা জানেন যে আজ রাত 9টায় কিন্তু আপনাদের একটা পরীক্ষা আছে। একটা না তো দুইটা পরীক্ষা আছে। কি কি দুইটা পরীক্ষা বলেন তো? একটা হচ্ছে 2022 সালের অল বোর্ড, তাই না? 2022 সালের অল বোর্ড অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার। ঠিক আছে, এই অল বোর্ডের কিন্তু আপনাদের এমসিকিউ এক্সাম আছে। এই দুইটা এক্সাম রাত 9টায় হবে। ওকে, এরপরে আমরা যদি একটু বলি ভাইয়া, আমাদের আজ রাতেই, ঠিক আছে, আজ রাতে আরেকটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আমরা 24 ঘন্টার চ্যালেঞ্জ দিচ্ছি, তাই না? তো অনেকে করে এগুলো জমা দিচ্ছেন। আজ রাতে আরেকটা চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণের উপরে 6টা এমসিকিউ। ঠিক আছে, মজুদ পণ্য হিসাব রক্ষণ যে চ্যাপ্টারটা আছে এর উপরে আমরা 6টা সিকিউ চ্যালেঞ্জ দেব। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে করে জমা দিবেন। গতদিন অবচয়ের দেওয়া হয়েছিল, আজকে আমরা মজুদ পণ্যের হিসাব রক্ষণের উপরে 6টা এমসিকিউ দিয়েছি। ওকে, তাহলে এই জন্যে আপনারা খুব সুন্দর করে এই জিনিসগুলো ফলো করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সকলের এইচএসসি পরীক্ষা আস্তে আস্তে, আমার একটা প্ল্যান আছে, যেহেতু অ্যাকাউন্টিংয়ে আপনাদের ছুটি কম, তো সেই কারণে আমি প্ল্যান করেছি যাতে অ্যাকাউন্টিং পরীক্ষা আস্তে আস্তে আপনাদের
প্রতিটা চ্যাপ্টার একবার করে প্র্যাকটিস করা হয়ে থাকে এবং আমি যে সিকিউ প্রশ্নগুলো দিচ্ছি এই সিকিউ প্রশ্নগুলোই ধরে নেবেন আপনার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেউ যদি মনে করে যে ভাই আমি শেষ মুহূর্তে কোন সিকিউগুলো প্র্যাকটিস করব, বোর্ড যদি হিসাব করি তাহলে তো অনেক সিকিউ হয়ে যায়, তাই না? তো কেউ যদি মনে করে ভাই আমি শেষ মুহূর্তে কোন সিকিউ প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাব, তাহলে তাদেরকে বলবো আমি শেষ মুহূর্তে যে পিডিএফ গুলো দিচ্ছি সিকিউতে এগুলো আপনি প্র্যাকটিস করে যান। ওকে ওকে, তাহলে ভাইয়া আচ্ছা কতজন যে লাইভে হয়েছে আমি আসলে দেখতেও পাচ্ছি না। হ্যাঁ, লাইভে যে কতজন আপনারা যুক্ত হয়েছেন আমি আসলে দেখতেও পাচ্ছি না। আচ্ছা 161 জন। আচ্ছা সবাই যেটা করবেন একটু ভাইয়া লাইভে করে দেন। আচ্ছা আমরা ক্লাসে চলে যাই তাহলে, ঠিক আছে? তাহলে আমরা সুন্দর মতো ক্লাসে চলে যাই। দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে এখানে আমি কিছু লিখে দিয়েছি, এই লাইনগুলো থেকে হুবহু প্রশ্ন কমন পাবেন আপনি, ঠিক আছে? এগুলো আপনি বাসায় পড়বেন, এগুলো আমি আলোচনা করছি না কিছু, এগুলো থেকে আপনারা হুবহু প্রশ্ন কমন পাবেন। ক্লিয়ার? ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আমি এখানে বেশ কিছু প্রশ্ন লিখে দিয়েছি, এগুলো লিখে দিয়েছি সুন্দর করে, দুইটা স্লাইড দিয়েছি জাস্ট, খালি দেখেন এটা একটা স্লাইড আর হচ্ছে এটা একটা স্লাইড, এই দুই স্লাইড খালি আপনারা বাসায় পড়বেন। এই দুই স্লাইড পড়লে আপনারা একটা থেকে দুইটা এমসিকিউ কমন পাবেন, ঠিক আছে? তো এই দুই স্লাইড নিয়ে আমি কোনো কিছু আলোচনা করব না, আমি সরাসরি প্রশ্নে চলে যাব, আমি শুধু প্রশ্ন সলভ করাবো। এগুলো আমার বিশ্বাস আপনারা পড়াশোনা করলেই পারবেন। ওকে, আমি খুব দ্রুত কি করে যাই, আমি প্রশ্নে চলে যাই। দেখেন প্রথম যে প্রশ্নটা করেছে সেটা দেখেন কি বলেছে ভাইয়া। আমাদের যে প্রথম প্রশ্নটা বলেছে ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়? ভাইয়া ব্যাংক সমন্বয় বিবরণী, তাই না? এই যে ব্যাংক সমন্বয় বিবরণীটা অ্যাকচুয়ালি কি? ব্যাংক সমন্বয় বিবরণীকে বলা হয় কি ভাইয়া? ব্যাংক সমন্বয় বিবরণীকে বলা হয় মিলকরণ বিবরণী। কি বিবরণী ভাইয়া? মিলকরণ বিবরণী। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীর কাজই হচ্ছে মিল করা, ঠিক আছে? কার কার মাঝে মিল করবে ভাইয়া? মিল করবে হচ্ছে নগদান বই বা আমানতকারীর বই, নগদান বই বা আমানতকারীর বই। আর কার বই ভাইয়া বলেন তো? আরেকটা হচ্ছে ব্যাংক বই, বা এটাকে আমরা বলতে পারি পাস বই, বা আমরা একে আবার বলতে পারি ব্যাংক বিবরণী। ওকে, এই দুইটা জিনিসের মধ্যে কি করে দিবে ভাইয়া? এই দুইটা বইয়ের মাঝে মিল করবে, এটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কি করে? দুইটা বইয়ের মাঝে যখন গড়মিল দেখা দেয়, কি দেখা দেয়? গড়মিল দেখা দেয়। গড়মিল মানে কি ভাইয়া? ভুল। এই গড়মিল দেখা দিলে গড়মিলের কারণ খুঁজে বের করে দুটি বইয়ের মাঝে মিলকরণ করা, এটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ। ওকে, তাহলে এখানে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়? চট্টগ্রাম বোর্ড 21। তাহলে যেহেতু এর কাজ মিল করা, সেজন্য উত্তর হবে কি ভাইয়া? ব্যাংক সমন্বয় বিবরণী একটি হচ্ছে মিলকরণ বিবরণী। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি এটা, তাই না ভাইয়া? ওকে, নেক্সটে যাই। নেক্সটে আমাদের যে প্রশ্নটা বলেছে দেখেন, কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? বরিশাল বোর্ড 22, 15, চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে। তাহলে হিসাব বিজ্ঞানে একটা নীতি আছে, সেটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি। কি নীতি ভাইয়া? পূর্ণ প্রকাশ নীতি। মনে থাকবে, এই পূর্ণ প্রকাশ নীতি অনুসারে কি করা হয়? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। ক্লিয়ার ভাইয়া? তাহলে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে কি করা হয়? আপনাদের সিলেবাসে দুইটা জিনিস মনে রাখতে হবে। পূর্ণ প্রকাশ নীতি অনুসারে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীও প্রস্তুত করি, আরেকটা কি প্রস্তুত করি ভাইয়া? আরেকটা যেটা প্রস্তুত করি সেটা হচ্ছে ভুল সংশোধনী জাবেদা আছে না ভাইয়া? এই ভুল সংশোধনী জাবেদাও আমাদের কি করা হয়? এই ভুল সংশোধনী জাবেদাও আমাদের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে করা হয়ে থাকে। তাহলে দেখছেন একটা থেকে আমরা কয়টা প্রশ্ন শিখে নিলাম? দুইটা প্রশ্ন শিখে নিলাম। এই দুইটা প্রশ্নই কিন্তু আপনাদের এইচএসসিতে আসতে পারে। ক্লিয়ার ভাইয়া? তাহলে ভাইয়া ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় কি অনুসারে? উত্তর হবে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখি তো অপশনে পূর্ণ প্রকাশ আছে কিনা। এই যে দেখেন অপশনে পূর্ণ প্রকাশ কিন্তু আছে, তাহলে উত্তর হবে পূর্ণ প্রকাশ। ওকে, নেক্সটে যাই আমরা। নেক্সটে কি বলছে দেখেন, এই জায়গাতে আমাদের একটা কনফিউশনের জায়গা আছে। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে? হ্যাঁ, এই জায়গাতে আমরা ভুল করি। এই প্রশ্নটা আমরা খুব সুন্দর করে ভুল করে দিয়ে আসি। দেখেন কতবার আসছে এই প্রশ্ন, কতবার আসছে? যখন বলবে ব্যাংক সমন্বয় বিবরণী, কি বলেছে ভাইয়া? ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে, এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কিন্তু আমানতকারী। কে ভাইয়া?
আমানতকারী অথবা আমরা বলতে পারি ব্যবসায়ী প্রতিষ্ঠান। ক্লিয়ার ভাইয়া? আমানতকারী অথবা কে প্রস্তুত করবে? ব্যবসা প্রতিষ্ঠান প্রস্তুত করবে। ক্লিয়ার কনসেপ্ট? আর যখন আপনাকে বলবে ব্যাংক বিবরণী, ওকে, সমন্বয় নাই, কি বলেছে? ব্যাংক বিবরণী। ভাইয়া এই ব্যাংক বিবরণী মানে কি জানেন? ব্যাংক বিবরণী মানে হচ্ছে ব্যাংক বই। ব্যাংক বইয়ের আরেকটা নাম কি ভাইয়া? পাস বই। তাহলে এই ব্যাংক বই বা পাস বই কে প্রস্তুত করে, এই প্রশ্নটা যদি আসে তাহলে উত্তর হবে কি? তাহলে উত্তর হবে ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক প্রস্তুত করে। কনসেপ্ট কি ক্লিয়ার ভাইয়া সবাই? আমাকে একটু বলেন তো সবাই ক্লিয়ার হতে পেরেছেন কিনা? তাহলে আমাকে যখন বলবে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক মিলকরণ বিবরণী, মিলকরণ বিবরণী আর সমন্বয় বিবরণী কিন্তু একই জিনিস, এটা কে প্রস্তুত করে? তার উত্তর হবে আমানতকারী বা ব্যবসা প্রতিষ্ঠান। আমানতকারী বলতে কাকে বোঝাচ্ছে? ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে, ঠিক আছে? আর যদি বলে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, তাহলে ব্যাংক বিবরণী মানে কিন্তু ব্যাংকের বই, সেটা কে প্রস্তুত করবে? ব্যাংক কর্তৃপক্ষ। তাহলে আমার মনে হয় সবাই আমরা বুঝতে পেরেছি, তাই না ভাইয়া? তাহলে দেখি তো উত্তরে কি আছে। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, উত্তর কি হবে? উত্তর হবে, আমরা দেখতে পাচ্ছি আমানতকারী আছে, তাহলে উত্তর হবে কে? উত্তর হবে আমানতকারী। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, নেক্সটে যাই আমরা। দেখেন এই প্রশ্নটা আবার বলেছে ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে? ভাইয়া এটার উত্তর কি হবে বলেন তো? এটার উত্তর কি হবে আপনারা বলেন? এটার উত্তর কি হবে আপনারা বলেন? এই প্রশ্নের উত্তর কি হবে? অধিকাংশ ছেলে মেয়ে এই প্রশ্নের উত্তরটা ভুল করে। এটার উত্তর কি হবে কে বলতে পারে? এটার উত্তর কি হবে ভাইয়া? বলেছে ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে? ব্যাংক বিবরণী, ওকে বলেন। ব্যাংক বিবরণী হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি পরে বলে দিব, ঠিক আছে? আগে ক্লাস করেন, ক্লাস শেষে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে দিব। তাহলে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে? ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ, যেটা একটু আগে আপনাদেরকে বলে দিলাম। আর যদি বলতো ব্যাংক সমন্বয় বিবরণী, এই সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে ভাইয়া? সমন্বয় বিবরণী প্রস্তুত করবে আমানতকারী বা আমি কি বললাম? ব্যবসা প্রতিষ্ঠান, তাই না? এই হচ্ছে বিষয়। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। ওকে, নেক্সটে যাই। দেখেন কি বলেছে, কি বলেছে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে কে? এটাও দেখেন কতবার বোর্ডে এসেছে। তো আপনারা এতদিন কি করেছেন? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী। ভাইয়া অপশনে কি আমানতকারী আছে? অপশনে কি আমানতকারী আছে? তাহলে এটার উত্তর কি হবে? আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, এটার উত্তর কি হবে বলেন? এটার উত্তর কি হবে কে বলতে পারে? এটার উত্তর কি হবে কে বলতে পারে ভাইয়া? দেখি তো এটার উত্তর কি হবে। হ্যাঁ, এটার উত্তর হবে কি? দেখেন আপনারা কিন্তু মুখস্থ করে গেছেন আমানতকারী, এখানে অনেকে আটকে যাবেন। অপশনে কি আমানতকারী আছে? অপশনে কিন্তু আমানতকারী নাই। তাহলে আমানতকারী না থাকলে আমি কি বলেছিলাম? আমানতকারী বা ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে উত্তর কি হবে এখানে? উত্তর হবে ব্যবসা প্রতিষ্ঠান। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে উত্তর হবে ব্যবসা প্রতিষ্ঠান। আমি অলরেডি এটা আপনাদেরকে পড়াইছিলাম একটু আগে। দেখেন বলেছে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে গড়মিলের কারণ খুঁজে বের করে ব্যাংকের বই এবং নগদান বইয়ের মাঝে মিল করা। তাহলে দেখি তো কি আছে, কি বলেছে? নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা, না গড়মিলের কারণ জানা, এটা হইতে পারে। নগদ প্রাপ্তির পরিমাণ জানা, না ব্যাংক উদ্বৃত্তের কারণ জানা, না। তাহলে উত্তর কি হবে ভাইয়া? গড়মিল বা ভুলের কারণ খুঁজে বের করে সে ভুলটাকে কি করা? সংশোধন করে উদ্বৃত্তের মাঝে মিল করা। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গড়মিলের কারণ জানা। ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সটে যাই আমরা তাহলে। দেখেন দেখেন মেমোরেন্ডাম বলে একটা জিনিস আছে। হ্যাঁ, এই যে মেমোরেন্ডামের এই প্রশ্নটা না রাবিতেও আসছিল। এই মেমোরেন্ডামের প্রশ্নটা না রাবি 21-22 সালেও আসছিল যে মেমোরেন্ডাম কে প্রস্তুত করে। আপনারা যারা ব্যাংক সমন্বয় বিবরণী একটু পড়াশোনা করেছেন বা পড়াশোনা করার চেষ্টা করেছেন তারা জানেন এখানে মেমোরেন্ডাম বলে একটা জিনিস আছে, তাই না ভাইয়া? মেমোরেন্ডাম আবার দুই প্রকার। ওকে, মেমোরেন্ডাম নামে একটা জিনিস আছে, ঠিক আছে ভাইয়া? এই মেমোরেন্ডাম আবার দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, আরেকটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, ঠিক আছে ভাইয়া? এখন মেমোরেন্ডাম ডেবিট হোক আর ক্রেডিট হোক, বাংলা কথায় মনে রাখবেন মেমোরেন্ডাম প্রস্তুত করে কে? মেমোরেন্ডাম প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ। ক্লিয়ার ভাইয়া? ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক কি করে? প্রস্তুত করে।
মনে থাকবে ভাইয়া? তাহলে মেমোরেন্ডাম প্রস্তুত করে কে? ব্যাংক কর্তৃপক্ষ। এখন যদি প্রশ্ন করে মেমোরেন্ডাম কার জন্য প্রস্তুত করা হয় বা কার নিকট প্রেরণ করা হয়, তাহলে কিন্তু উত্তর হবে আমানতকারী। ঠিক আছে, তাহলে মেমোরেন্ডাম প্রস্তুত করে কে? ব্যাংক কর্তৃপক্ষ। আর যদি প্রস্তুত করে মেমোরেন্ডাম কার জন্য প্রস্তুত করা হয়, কার জন্য প্রস্তুত করা হয় অথবা কার নিকট প্রেরণ করা হয়, তাহলে কিন্তু ভাই উত্তর হবে কে? উত্তর হবে আমানতকারী, বা ওই যে আমানতকারীর আরেকটা নাম কি? ব্যবসা প্রতিষ্ঠান। ওকে, তাহলে ভাইয়া মেমোরেন্ডাম ডেবিট হোক আর ক্রেডিট হোক, বাংলা কথায় মেমোরেন্ডাম আমাদের ডেবিট হোক আর ক্রেডিট হোক, বাংলা কথায় মেমোরেন্ডাম প্রস্তুত করে ব্যাংক। ওকে, কার জন্য প্রস্তুত করে? কার জন্য প্রস্তুত করে? আমানতকারীর জন্য প্রস্তুত করে। ওকে, কার নিকট পাঠায়? আমানতকারীর নিকট পাঠায়। সবাই কি কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? বলেন, সবাই বুঝতে পেরেছে কিনা? তাহলে এখানে জানতে চেয়েছে ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে। এখানে ডেবিট বলুক আর ক্রেডিট বলুক, বাংলা কথায় মেমোরেন্ডাম থাকলে কে প্রস্তুত করবে ভাইয়া? ব্যাংক কর্তৃপক্ষ প্রস্তুত করবে। ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? দেখি তো উত্তর কি হবে ভাইয়া? তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে ব্যাংক প্রস্তুত করে। ক্লিয়ার সবাই? বলেন। ওকে, ভেরি গুড। ওকে, ক্লাসের মাঝে উল্টাপাল্টা কথা বলবো না, ঠিক আছে? দেখেন, এই যে কি বলেছে, ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম কি? ওকে ভাইয়া, ভাইয়া দেখেন, ডেবিট মেমো, ঠিক আছে, ডেবিট মেমো আর ক্রেডিট মেমো। ওকে, আচ্ছা, ক্রেডিট মেমো আর ডেবিট মেমো। ভাইয়া আমরা যখন দুতরফা দাখিলা পদ্ধতি শিখেছি, ডেবিট মানে কি বলেন তো? ব্যয় না? ডেবিট মানে কি? ব্যয়। ওকে, তাহলে মনে রাখবেন ডেবিট মেমো কি করে? ব্যাংক জমা কমাই, ঠিক আছে, ওই যে ব্যয় হইলে ব্যাংক জমা কমে যাবে। আর ক্রেডিট মেমো কি করে ভাইয়া? ব্যাংক জমা বাড়াই, তাই না ভাইয়া? আয় হইলে কি হবে? ব্যাংক জমা বাড়বে না? ব্যাংক জমা বাড়বে। তো এখন জানতে চেয়েছে ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম কি বোঝায়। তো ক্রেডিট মেমোরেন্ডাম কি করে? ব্যাংক জমা বাড়ায়, প্লাস করে। তাহলে প্লাস করে মানে কি ভাইয়া? উত্তর হবে কি? আয় বৃদ্ধি হবে না? তাহলে উত্তর হবে কি? আয় বৃদ্ধি হবে না? আর যদি জিজ্ঞাসা করতো ডেবিট মেমোরেন্ডাম কি করে, তাহলে ডেবিট মেমোরেন্ডাম কি করে? ব্যাংক জমা কমায়, তার মানে কি? মাইনাস। মাইনাস মানে কি? উত্তর হইতো তখন ব্যয় বৃদ্ধি। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো, সবাই বুঝতে পেরেছি কিনা? বলেন, সবাইকে বুঝতে পেরেছি? সকল প্রকার ইনকাম ক্রেডিট মেমোরেন্ডাম, এগুলো ভুল ধারণা, ঠিক আছে? সকল প্রকার ইনকাম ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে যদি বলে দেনাদার হতে সরাসরি আদায়, এটা কি আপনার ইনকাম হচ্ছে, আয় হচ্ছে? দেনাদারের কাছ থেকে টাকা পেলে কি আয় হয়? চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে ভাই কনসেপ্ট ক্লিয়ার এটা? ওকে, ভেরি গুড। ওকে, ক্রেডিট মেমো মানে ব্যাংক জমা বৃদ্ধি হবে, এই যে দেখেন ব্যাংক জমা বৃদ্ধি, ঠিক আছে? আর ডেবিট মেমো মানে ব্যাংক জমা হ্রাস, মাইনাস। হ্যাঁ, এটা হচ্ছে কনসেপ্ট। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নেক্সটে যাই আমরা। নেক্সটে কি বলছে দেখেন, এই জায়গাতে আপনারা একটু ভুল করবেন, এই জায়গাটা একটু সবাই নোট ডাউন করে নেবেন। ওকে, এই জায়গাটা সবাই একটু নোট ডাউন করে নেবেন। দেখেন, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক বিবরণী মানে কি ভাইয়া? ব্যাংক বিবরণী মানে হচ্ছে ব্যাংক বই, তাই না ভাইয়া? ব্যাংক বিবরণী মানে কি? ব্যাংকের বই। ওকে, তাহলে একটা জিনিস সুন্দর করে লিখে নেন, একটা জিনিস সুন্দর করে লিখে নেন, ব্যাংক বই। ওকে, ব্যাংক বই, ব্যাংক বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যাংক জমা। ওকে ভাইয়া, ব্যাংক বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা। ব্যাংক বইয়ের ডেবিট উদ্বৃত্ত মানে হচ্ছে কি ভাইয়া? ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংকে যে টাকা জমা রয়েছে তার অতিরিক্ত, ঠিক আছে? তার অতিরিক্ত উত্তোলনকে বোঝাবে। ওকে, এই গেল হচ্ছে ব্যাংক বইয়ের উদ্বৃত্ত। এখন আমরা আসবো নগদান বইয়ের উদ্বৃত্ত। ভাইয়া নগদান বইয়ের উদ্বৃত্ত তো আপনারা জানেন, নগদান বই, নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝাবে কি ভাইয়া? ব্যাংক জমা বোঝাবে, তাই না? আর
নগদান বইয়ের যখন ক্রেডিট উদ্বৃত্ত হয়, আপনারা যখন নগদান বই তৈরি করেন তখন নগদান বই যখন ব্যাংক কলাম ক্রেডিট জের প্রকাশ করে তখন তাকে আমরা কি বলি? ব্যাংক জমাতিরিক্ত। এটা বলি না ভাইয়া? বলেন। তাহলে দেখেন এখান থেকে যদি আমরা বলতে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক বই এবং নগদান বইয়ের মাঝে সম্পর্কটা কেমন ভাইয়া? ব্যাংক বই এবং নগদান বইয়ের মাঝে সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। কি মুখী ভাইয়া? বিপরীতমুখী সম্পর্ক, তাই না? তাহলে এই প্রশ্নটাও কিন্তু আপনাদের বোর্ডে এসেছে যে ব্যাংক বই এবং নগদান বইয়ের মাঝে সম্পর্কটা অ্যাকচুয়ালি কেমন। এটা কি সবাই পারবো আমরা? বলেন। এটা কি আমরা সবাই পারবো? ইয়েস অর নো বলেন। স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন। এটা কি আমরা সবাই পারবো ভাইয়া? বলেন। এটা কি আমরা সবাই পারবো? বলেন। এটা সুন্দর করে নোট করে নিতে হবে। ব্যাংক বইয়ের ক্রেডিট মানে ব্যাংক জমা বোঝাবে, ব্যাংক বইয়ের ডেবিট মানে ব্যাংক জমাতিরিক্ত বোঝাবে, নগদান বইয়ের ডেবিট মানে ব্যাংক জমা, নগদান বই তো আপনারা করেছেন জানেন। নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত ব্যাংক জমাতিরিক্তকে বোঝায়। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া সবাই? এটা বলেন। সবার কি কনসেপ্ট ক্লিয়ার এটা ভাইয়া? বলেন। সবাই আশা করি আমরা বুঝতে পেরেছি। একটা স্ক্রিনশট দিয়ে নেন অথবা নোট যদি করে নিতে পারেন নোট করে নেন। তবে এগুলো আমি বলবো খাতায় একটা নোট করা থাকবে, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আপনাকে হেল্প করবে। আজকের এই ক্লাসটা করে যান, অ্যাডমিশন টেস্টটা ব্যাংক সম্বন্ধ নিয়ে কোনো প্যারাই হবে না, ঠিক আছে? ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে ভাই? আমরা একটু দেখি তো কি বলেছে আমাদেরকে। দেখেন, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? তাহলে ব্যাংক বিবরণী ডেবিট মানে কি বোঝাবে ভাইয়া? কি বোঝাবে? ব্যাংক বিবরণী ডেবিট মানে ব্যাংক জমাতিরিক্তকে বোঝাবে না? বলেন। ক্লিয়ার সবাই? বলেন। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলেন। ক্লাসের মাঝে কেউ উল্টাপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? উল্টাপাল্টা কথা বললে মেজাজটা খারাপ হয়ে যাবে, খারাপ ব্যবহার করবো, তখন আবার খারাপ লাগবে। এতটুকু মাথায় রাখেন, ঠিক আছে? উল্টাপাল্টা মিন্স ক্লাসের বাইরে কথা বলবেন না, ঠিক আছে? ওকে, কিছু কিছু ছেলেমেয়ে ক্লাসের বাইরে কথা বলেন। আপনাকে বলবো এই যে এখানে একটা ক্লিক দিলে কমেন্টগুলো ঢেকে যায়, এই কমেন্ট ঢেকে ক্লাস করেন, ভালো কিছু শিখবেন। এখানে কিছু ছেলেমেয়ে আছে যারা কমেন্টই করে না, তারা ক্লাস করে, ওরাই মেনলি ভালো শিখে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সটে যাই, দেখেন। নেক্সটে যাই, দেখেন কি বলেছে। ব্যাংক সুদ মঞ্জুর 1000 টাকা, আমানতকারীর বইতে ডেবিট হবে কি? তাহলে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, মনে রাখবেন ব্যাংক সুদ মঞ্জুর মানে ব্যাংক জমা বৃদ্ধি পাওয়া, মনে থাকবে। এই যে ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ মঞ্জুর মানে ব্যাংক জমা বৃদ্ধি পাওয়া, ব্যাংক সুদ মঞ্জুর, ওকে? এই ব্যাংক সুদ মঞ্জুর হচ্ছে একটি আয় হিসাব। কি হিসাব? আয় হিসাব। তাহলে এই ব্যাংক সুদ মঞ্জুর করলে আমার কি হয়? এই ব্যাংক সুদটা ব্যাংক জমার সাথে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। দ্যাট মিনস ব্যাংক জমা বৃদ্ধি পায়। তাহলে ব্যাংক জমা কি হিসাব ভাইয়া? সম্পদ হিসাব। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। ওকে ভাইয়া? আর কি হয়? ব্যাংক সুদ মঞ্জুর মানে কি? এখানে ব্যাংক সুদ মঞ্জুর হচ্ছে আয় হিসাব, আয়ও বৃদ্ধি পাচ্ছে। আয় বৃদ্ধি পেলে কি হয় ভাইয়া বলেন তো? আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। ক্লিয়ার ভাইয়া? এটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুরের জাবেদা। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর হচ্ছে একটি আয় হিসাব। এই আয়টা যে জমা হয় কার সাথে? ব্যাংক যখন কোনো আমানতকারীকে সুদ মঞ্জুর করে, অর্থাৎ সুদ প্রদান করে, এই সুদটা যে জমা হয় ব্যাংক জমার সাথে। তাহলে ব্যাংক জমার সাথে যদি সুদ জমা হয়, ব্যাংক জমা বেড়ে যাবে। ব্যাংক জমা বেড়লে কি হবে ভাইয়া? সম্পদ বাড়বে, ডেবিট হবে। আর ব্যাংক সুদ মঞ্জুর নিজে একটি আয় হিসাব, আয় বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে এখানে জানতে চেয়েছে ব্যাংক সুদ মঞ্জুর করলে ডেবিট হবে কোনটি? তাহলে ডেবিট হচ্ছে কোনটি ভাইয়া? উত্তর হচ্ছে ব্যাংক জমা, মানে ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে। ব্যাংক হবে কি? ব্যাংক হবে ডেবিট। সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। সবাইকে বুঝতে পেরেছি? তাহলে উত্তর হবে কি ভাইয়া দেখি তো? তাহলে আমাদের ব্যাংক হিসাব হয়ে যাবে ডেবিট, তাই না? ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে মানে ব্যাংক হিসাব হয়ে যাবে ডেবিট। এখন এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আমাদেরকে জানতে হবে। দেখেন, ব্যাংক সুদ মঞ্জুরের উল্টা হচ্ছে ব্যাংক সুদ চার্জ। ওকে? ব্যাংক সুদ চার্জ অথবা ব্যাংক সার্ভিস চার্জ। ওকে?
ব্যাংক সুদ চার্জ বা ব্যাংক সার্ভিস চার্জ। এই ব্যাংক সুদ চার্জ বা ব্যাংক সার্ভিস চার্জ এটি হচ্ছে একটি কি হিসাব ভাইয়া? এটি হচ্ছে একটি ব্যয় হিসাব। কি হিসাব? ব্যয় হিসাব। ওকে, তাহলে এটি যদি ব্যয় হিসাব হয় তাহলে আমাদের কি হবে বলেন তো? ব্যয় বৃদ্ধি পাবে না? তাহলে ব্যাংক চার্জ কি হয়ে যাবে ভাইয়া? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে ব্যাংক চার্জ হয়ে যাবে ডেবিট। আর কি হবে ভাইয়া? এই যে ব্যাংক যে চার্জ করলো বা কর্তন করলো, এটা কই থেকে কাটা যাবে? ব্যাংক জমা থেকে কাটা যাবে। তাহলে ব্যাংক জমা থেকে কাটা গেলে কি হবে? ব্যাংক হিসাবের টাকা কমে যাবে। আর ব্যাংক হিসাবের টাকা যদি কমে যায় তাহলে কি হয়ে যাবে ভাইয়া? ব্যাংক হিসাব তখন আমাদের কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। ব্যাংক হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে মনে থাকবে, ব্যাংক সুদ চার্জ বা ব্যাংক সার্ভিস চার্জ এটা যদি বলে তাহলে আমাদের ব্যাংক সুদ চার্জ ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে। এখান থেকেও কিন্তু আপনাদের কি হতে পারে? প্রশ্ন আসতে পারে। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি, তাই না ভাইয়া? আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। ভেরি গুড। তাহলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে ব্যাংক সুদ চার্জ করলে কোন হিসাবটি ক্রেডিট হবে বা কোন হিসাবটি ডেবিট হবে, এটা আমরা একটু নোট করে রাখবো। ওকে ওকে, নেক্সটে যাই আমরা। এবার দেখেন ভাইয়া, ব্যাংক সমন্বয় বিবরণী পারার জন্য আমি এখন যে জিনিসগুলো বলবো এটা মাথার মধ্যে ঢুকাই নেন। ব্যাংক সমন্বয় বিবরণী একদম সহজ হয়ে যাবে। ক্লিয়ার? আপনাকে ব্যাংক সমন্বয় বিবরণী যেভাবেই শিখাক না কেন, আমি এখন যে জিনিসটা বলবো এই জিনিসটা মাথার মধ্যে একটু ঢুকাবেন, ব্যাংক সমন্বয় বিবরণী আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মনে থাকবে ভাইয়া? বলেন। ব্যাংক সমন্বয় বিবরণী অ্যাডমিশন টেস্টে ব্যাংক সমন্বয় বিবরণী আমার ক্লাসই হচ্ছে সবচেয়ে হিট। বুঝতে পেরেছেন? ওই যে চান্স পাওয়ার পরে সবার গল্প শুনছিলেন, এই ক্লাসের নামই কিন্তু বারবার আসছিল। কারণ ব্যাংক সমন্বয় বিবরণী আমি এত সহজ করে এমনভাবে শিখাই আমার মতো করে, মানে এমনি কেউ শিখাই না। মানে ব্যাংক সমন্বয় বিবরণীর কনসেপ্ট নিয়ে সবাই কনফিউজড। ওকে, তো এত ভাবাভাবির কিছু নাই। ব্যাংক সমন্বয় বিবরণী খুবই সহজ কনসেপ্ট দিয়ে শেখা যাবে। ঠিক আছে? তো আমি এখন যেটা বলবো এই দুইটা জিনিস মাথার মধ্যে খুব সুন্দর করে ঢুকাই নেবেন। আর যে দুইটা স্লাইড আমি এখন দেখাবো এই দুইটা স্লাইড মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। মানে বাংলা কথায় দুইটা স্লাইড মাথায় রাখতেই হবে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর যে কোনো সমস্যা আমি সমাধান করতে পারবো, ইনক্লুডিং এমসিকিউ এবং সিকিউ। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে দেখি এখানে দেখেন কি বলেছে, ব্যাংকের ভুল বা পাস বইয়ের ভুল। ব্যাংকের ভুল বা পাস বইয়ের ভুল। ওকে, ব্যাংকের ভুল বা পাস বইয়ের ভুল সাধারণত দুটি হয়ে থাকে। ওকে, তিনটা হইতে পারে কিন্তু এই দুইটা ভুলই সাধারণত বেশি হয়ে থাকে। কোন দুইটা ভুল দেখেন? আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক আদায় করেনি। পড়েছেন এটা? আপনাদের সিকিউতে আসছে, এমসিকিউতে আসছে যে আদায়ের জন্য জমাকৃত চেক কে আদায় করেনি? ব্যাংক আদায় করেনি। পরিবহনাধীন চেক, ট্রানজিটে জমা চেক, পথিমধ্যে জমা চেক, ডিপোজিট ইন ট্রানজিট বা ইংরেজিতে ডিপোজিট ইন ট্রানজিট লিখে এইভাবে। এই যে কথাগুলো আমি বললাম না, এই কথাগুলো সব একই অর্থ প্রকাশ করে। ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখেন, ব্যাংকের ভুল বা ব্যাংকের বইয়ের ভুল সাধারণত দুটি হয়ে থাকে। প্রথম যে ভুলটি পেলাম আমি সেটা কি? আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক এখনো আদায় করেনি। মানে কি? একটা চেক নিয়ে যে আপনি ব্যাংকে জমা দিয়েছেন কিন্তু ওই চেকটা ব্যাংক কি করেনি? আপনার হিসাবে এখনো যোগ করেনি। এটাকে আমরা বলছি আদায় করেনি। বোঝা গেছে ভাইয়া? বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনাদেরও সফলতার গল্প সামনে বছর শোনাতে চাই। ঠিক আছে, এই উদ্দেশ্যে পরিশ্রম করছি আমরা। এখন দেখেন, আদায়ের জন্য জমাকৃত চেক কি করেনি? ব্যাংক আদায় করেনি। এটা মানেও যা। পরিবহনাধীন চেক এটা মানেও তা। ট্রানজিটে জমা চেক এটা মানেও তা। পথিমধ্যে জমাকৃত চেক এটা মানেও তা। ডিপোজিট ইন ট্রানজিট মানেও তাই। এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন ভাইয়া? বলেন, মাথার মধ্যে কি ঢুকেছে? এখন যদি আপনি দেখেন পথিমধ্যে জমা, তাহলে এটি কার ভুল? ব্যাংকের ভুল। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, কার ভুল? ব্যাংকের ভুল। পরিবহনাধীন চেক কার ভুল? ব্যাংকের ভুল। ট্রানজিটে জমা কার ভুল? ব্যাংকের ভুল। মাথায় ঢুকেছে ভাইয়া? মাথায় ঢুকেছে সবার? ইয়েস অর নো? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখেন, যেহেতু এটা ব্যাংকের ভুল, তাহলে এই ভুলটাকে যদি আমি সংশোধন করতে চাই তাহলে আমি কি করে সংশোধন করব? দেখেন তো ভাইয়া কি বলেছি আমি এখানে। আপনি যদি এই ভুলটা যদি দেখে থাকেন তাহলে দেখেন কিভাবে সংশোধন করব। ব্যাংক বই বা পাস বইয়ের জেরের সাথে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কোন অঙ্কে যদি আপনি দেখেন
পরিবহনাধীন চেক কার ভুল? ব্যাংকের ভুল। যেহেতু ভুল করেছে ব্যাংক, সংশোধন করব কাকে? ব্যাংকে সংশোধন করব। তাহলে ব্যাংকের সংশোধন করতে হলে কেমনে সংশোধন করব? ব্যাংকের জেরের সাথে। কার জেরের সাথে? ব্যাংকের জেরের সাথে কি করে সংশোধন করব? যোগ করে সংশোধন করব। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া এটা সবার? বলেন কনসেপ্ট কি ক্লিয়ার এটা সবার? ঠিক আছে। ভিডিও কোয়ালিটি ভালো হয় না ভাই, আপনাকে ক্লাস করার দরকার নাই, আপনি চলে যান। ঠিক আছে, যেখানে ফুল এইচডি, ঠিক আছে, যেখানে ফুল এইচডি, তারপরে ওটাকে কি বলে 1080, ওই যে কে না কি বলে 4K রেজুলেশন, ওখানে যে আপনি ক্লাস করেন। ঠিক আছে, ওকে। তাহলে ভাই আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে ব্যাংক বই বা পাস বইয়ের সাথে কি করব? আমি যোগ করব। কনসেপ্ট ক্লিয়ার? ব্যাংক বই বা পাস বইয়ের জেরের সাথে কি করব? যোগ করতে হয়। ওকে ভাইয়া? ওকে। শোনেন, একজন বলল হ্যাঁ 8K আপনি 100K-তে যাই ক্লাস করেন। ঠিক আছে, আমার ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে দেখবেন। ঠিক আছে, এমন সময় ক্লাস নিতাম, তখন আমাকে দেখাও যাইতো না, স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাস নিতাম, নেট আটকে যাইতো, এই সেই, ওইভাবেই ক্লাস করেছে ছেলে মেয়ে। ঠিক আছে, 21 সাল 22 সাল 20 সালের দিকে যারা ক্লাস করেছে অনলাইনে, বাসায় নেট পাইতো না। ঠিক আছে, বাসায় নেট পাইতো না, ওরা কি হয়েছে? ওরা বাইরে গেছে। একটা মেয়ে আছে, নাহিদা নামে একটা মেয়ে ছিল, বুঝতে পেরেছেন? ও হচ্ছে পাশের বাড়ি যেও ক্লাস করেছে, তাও ক্লাস মিস দিত না, কোনো এক্সকিউজ নাই, বাসায় নেট পাই না ওদের, পাশের বাসায় যে ক্লাস করেছে। গত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। গত বছরে মিতা ব্যানার্জি চট্টগ্রামের, ও এই করতো, ও কি করতো জানেন? ওর ওখানে নেট পাইতো না, তো ও কি করতো? ক্লাসগুলো রেকর্ড থাকতো, দিনের বেলা ক্লাস রেকর্ড করতো, দিনের বেলা ক্লাস রেকর্ড করে, রেকর্ডিং ক্লাস করে যদি কোনো সমস্যা থাকতো আর বন্ধুকে বলে রাখতো যে তুমি একটু ভাইয়াকে বলবা যে এগুলো যাতে একটু সমাধান করে দেয়, ক্লাসে সমাধান করাই দিতাম। পরের দিন ও আবার রেকর্ড ক্লাসগুলো করতো। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে 166তম, ওকে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মনে হয় 60তম, গুচ্ছে তো আপনার 200 কততম। তো এইভাবে কষ্ট করে পড়াশোনা করেছে। আর আপনারা স্বপ্ন দেখেন 8K 4K, ভাই এখন তো অনেক স্পষ্ট দেখতে পাচ্ছেন, তখন এই দেখাও যাইতো না, ডিজিটাল বোর্ড ছিল না, ওই যুগে ছেলেমেয়ে ক্লাস করেছে এইভাবে কষ্ট করে। তো অত শোক আহ্লাদ নিয়ে মানে সবকিছু আশা করেন না। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কষ্ট করে পড়তে হবে। আমরা তো পড়াশোনা করেছি আরো কষ্ট করে, রাতের বেলা দাঁড়াই থেকে ক্লাস নিচ্ছি। আমরা পড়তে যাইতাম ওই 3-4 কিলোমিটার 5 কিলোমিটার অতিক্রম করে সাইকেল চালিয়ে পড়তে যাইতাম ভোর 6টার সময়, ওই শীতের মধ্যে যে পড়াশোনা করে আসতাম। ম্যাথ পারিনি, আটকে গেছি, 3-4টা বই খুলে সমাধান করে দেখেন। আর আপনারা এখন না পারলে কি করেন? ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন, দিয়ে ট্যাগ করে দিলেন রিয়াদউদ্দিন স্যার সলভ করে দেন। আমি আবার সলভ করার জন্য 2-3টা ছেলে মেয়েকে রেখে দিয়েছি গ্রুপে, তারাও আপনাদেরকে সলভ দেয়, ইনবক্সে পাঠাই দিচ্ছেন। দুনিয়া কত ইজি, তাই না? এসির তলে বসে পায়ের পুরো পা তুলে যে ভাইয়া পারছি না, ক্লিক করি, দিয়ে দিই, হয়ে গেল। তো এত তো ভাইয়া সুযোগ সুবিধা হবে না, তাই না? তো এই কারণেই সমস্যা, সবাই কিন্তু সবকিছু হয় না, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে আমি এতদিন ক্লাস নিই, ভিডিও কোয়ালিটি ভালো না কেউ বলেনি, ভিডিও কোয়ালিটি যা, আমাকে দেখা লাগবে না, আমাকে কালো ফুল কালো দেখা যাক, যেটা দেখাচ্ছে এটা আবছা আবছা দেখেন, এটা আপনার কাজে লাগবে ভাই। ঠিক আছে, কষ্ট করতে হবে। হ্যাঁ, এই রুল দিয়ে সিকিউ হবে, সমস্যা নাই। ঠিক আছে, এই রুল দিয়ে সিকিউ হবে। হ্যাঁ, আমি চেষ্টা করবো সিকিউ যখন আপনাদেরকে হোমওয়ার্ক দিব এই রুল দিয়ে করাই দেওয়ার, অবশ্যই সিকিউ হবে, কেন হবে না? এমসিকিউ হলে সিকিউ কেন হবে না? ওকে, দেখেন, ওকে, এবার দেখি আমরা যাই পরে। তাহলে ভাইয়া ব্যাংকের ভুলের জেরের সাথে কি করব? এটাকে যোগ করতে হবে, তাহলে সমাধান হয়ে যাবে। এখন ভাইয়া ভালো করে শুনেন, ব্যাংকের জেরের সাথে যোগ করব। এখন প্রশ্নে ব্যাংকের জের দেয়া নাই, নগদান বইয়ের জের দেয়া আছে, তাহলে কি করব এই জিনিসটাকে বলেন তো? খুবই স্বাভাবিক। দেখেন আমরা কি বলছি, এটা হচ্ছে ব্যাংকের ভুল, তাহলে ব্যাংকের জেরের সাথে কি করব? যোগ করব। এখন সব প্রশ্নে কি ব্যাংকের জের দেয়া থাকবে? সব প্রশ্নে কিন্তু ব্যাংকের জের দেয়া থাকবে না। প্রশ্নে দেয়া আছে কি? নগদান বইয়ের জের। তাহলে নগদান বইয়ের জেরের সাথে কি করব? উল্টা কাজ হবে। ব্যাংকের বইয়ের জেরের সাথে যদি যোগ করি তাহলে এই জিনিসটা নগদান বইয়ের জেরের সাথে কি করব? মাইনাস করব। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝছি? ইয়েস অর নো বলেন। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, ভেরি গুড। তাহলে এই জিনিসটা সবার মাথায় নিশ্চয়ই ঢুকেছে। আমরা ওই যে একটু আগে বললাম ব্যাংকের সাথে নগদান বইয়ের সম্পর্ক বিপরীত, তাহলে
ট্রানজিটে জমা, পরিবহনাধীন চেক, ডিপোজিট ইন ট্রানজিট যদি থাকে তাহলে আমরা কি করব, নগদান বইয়ের সাথে ব্যাংকের বইয়ের সাথে এটা যোগ হবে। এখন প্রশ্নে যদি ব্যাংকের বই না দেয়া থাকে, প্রশ্নে আছে নগদান বইয়ের জের, তাহলে নগদান বই থেকে কি করব, এটা মাইনাস করব। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ওকে, ভেরি গুড। নেক্সটে আসি। ব্যাংকের যে 2 নম্বর যে ভুলটা, সেটা কি দেখেন, ব্যাংক বই বা পাস বইয়ের জেরের থেকে বিয়োগ করতে হয়। তাহলে কি করব ভাইয়া, ব্যাংক বই থেকে আমি বিয়োগ করব কোন জিনিসটাকে, দেখেন বকেয়া চেক, অপরিশোধিত চেক, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, বা ইংরেজিতে বলা হয় আউটস্ট্যান্ডিং চেক। বকেয়া চেকের ইংরেজি আউটস্ট্যান্ডিং চেক, বকেয়া চেকের আরেকটা নাম অপরিশোধিত চেক। বকেয়া চেককে বলা হয় ইস্যুকৃত চেক কি হয়নি ভাইয়া, ইস্যুকৃত চেক কি হয়নি বলেন, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা মানে কি, এটা মানে হচ্ছে বকেয়া চেক। ওকে, তাহলে এই জিনিসটা থাকলে আমরা কি করব, এই জিনিস যদি আমরা দেখতে পাই তাহলে পাস বইয়ের জেরের থেকে আমরা কি করব, বিয়োগ করব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, প্রশ্নে পাস বইয়ের জের দেয়া নাই, প্রশ্নে ব্যাংক বইয়ের জের দেয়া নাই, প্রশ্নে কি বইয়ের জের দেয়া আছে, নগদান বইয়ের জের দেয়া আছে। তাহলে নগদানের সাথে এটা কি করব, যোগ করব। এই দুইটা কনসেপ্ট কি সবার মাথায় ঢুকেছে ভাইয়া বলেন, এই দুইটা কনসেপ্ট কি মাথায় ঢুকেছে সবার বলেন, সবার কি এই দুইটা কনসেপ্ট মাথায় ঢুকেছে ভাইয়া বলেন, এই দুইটা কনসেপ্ট কি সবার মাথায় ঢুকেছে বলেন। এই অধ্যায় আগে করিনি, আমার মাথায় ঢুকতে প্রবলেম হচ্ছে। মাথায় ঢোকার তো প্রবলেম নাই ভাই, এটা থাকলে যোগ করব, এটা থাকলে বিয়োগ করব, এটা তো মাথায় ঢোকানোর কিছু নাই জোর করে, আছে যেটা বলছি সেটা মাথার মধ্যে নেন। আগে কি করেছেন ভুলে যান, আগে কি করেছি ভুলে যান, ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়া এই দুইটা আমার ক্লিয়ার। তাহলে এই দুইটা কার ভুল, এই দুইটা হচ্ছে ব্যাংকের ভুল। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় করেনি, পরিবহনাধীন চেক, ট্রানজিটে জমা চেক, পথিমধ্যে জমা চেক, ডিপোজিট ইন ট্রানজিট থাকলে কার সাথে যোগ করব, পাস বইয়ের সাথে যোগ করব। ঠিক আছে, এটা মাথায় ঢোকার কিছু নাই ভাইয়া, এই 4-5টা জিনিস থাকলে ব্যাংকের জেরের সাথে যোগ করব। ওকে, আর যদি নগদানের জের থাকে, কার জের, নগদানের জের, তাহলে মাইনাস করব। ওকে, ব্যাংক বই পাস বইয়ের জেরের সাথে কি করব, বিয়োগ করব। কোনগুলোকে, বকেয়া চেক, অপরিশোধিত চেক, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, বা আউটস্ট্যান্ডিং চেক কি করব, বিয়োগ করব। ভাইয়া যদি নগদানের জের দেয়া থাকে তাহলে উল্টা কাজ করব, অর্থাৎ যোগ করব, এটাই। ওকে ওকে, নেক্সটে যাই আমরা তাহলে। ঠিক আছে, দেখেন এরপরে দেখেন আমানতকারীর ভুল বা নগদান বইয়ের ভুল। তাহলে নগদান বইয়ের ভুলগুলো কোনগুলো, আমানতকারীর বই বা নগদান বইয়ের জেরের সাথে যোগ করব। বাংলা কথা, নগদান বইয়ের ভুলগুলো হচ্ছে ইজি। ব্যাংক যদি যোগ করে নগদান বইতেও যোগ করব, ব্যাংক থেকে যদি মাইনাস হয় নগদান বইতেও মাইনাস করব। ক্লিয়ার ভাইয়া? এখন দেখেন ব্যাংক কোনগুলোকে যোগ করবে, ব্যাংক জমার সুদ। ভাইয়া ব্যাংক জমার সুদ ব্যাংকের বইতে যোগ হয় না, তাহলে আপনাকে কি করতে হবে, নগদান বইতেও যোগ করতে হবে। দেখেন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার যদি সরাসরি ব্যাংক হিসাবে জমা দেয় ব্যাংকের টাকা বাড়বে না, ব্যাংকের টাকা বেড়ে গেল, তাহলে নগদান বইতেও কি করবেন, বাড়াই দিবেন, প্লাস করে দিবেন। ওকে, এরপরে দেখেন কি বলেছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায়। ব্যাংক যদি প্রাপ্য বিলের অর্থ আদায় করে তাহলে কি ব্যাংকের টাকা বেড়ে যাবে, সেজন্য আপনার নগদান বইতেও কি করে দিবেন, প্লাস করে দিবেন। এটাই হচ্ছে নগদান বইকে শুদ্ধ করার নিয়ম। ওকে, এবার দেখে পথিমধ্যে জমা বলা হয়েছে, হ্যাঁ মিস করলে আবার ক্লাসটা দেখে নিন, যখন পড়ানো হয়েছে পথিমধ্যে জমা পড়ানো হয়েছে। নেক্সটে যাই, ব্যাংকের মতো হব না ব্যাংক আমার মতো হবে, এটা বুঝতে পারি না। এটা হচ্ছে দেখবেন যে যখন উদ্বৃত্ত দেয়া আছে তখন বুঝতে পারবেন, সলভ করবো তখন বুঝতে পারবেন। ঠিক আছে, আমানতকারীর বই বা নগদান বইয়ের জেরের সাথে বিয়োগ করতে হয়। তাহলে কোনগুলো বিয়োগ করব ভাইয়া, যেগুলো ব্যাংক থেকে মাইনাস যায়, অর্থাৎ ব্যাংকের জমা কমে গেছে, সেগুলো নগদান বই থেকে কমাই দিব, বিয়োগ করে দিব। এগুলো কি ভাইয়া দেখি, ব্যাংক কর্তৃক ধার্যকৃত সার্ভিস চার্জ, ব্যাংক কর্তৃক সেবা প্রদান, ব্যাংক ধার্যকৃত সুদ, একটু আগেই দেখলাম এগুলো হচ্ছে ব্যয় হিসাব, ব্যাংক জমাকে কমিয়ে দেয়। তাহলে ব্যাংক জমাকে যেহেতু কমাচ্ছে নগদান বইকেও কি করে দিব, আমি কমাই দিব। খুবই সহজ নগদান বইকে শুদ্ধ করা। ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন
ভ্রমণ চেক ইস্যু, ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, অপর্যাপ্ত তহবিল চেক, প্রত্যাখ্যাত চেক বা এনএসএফ চেক। এই যে অপর্যাপ্ত তহবিল চেক, এনএসএফ চেক বা প্রত্যাখ্যাত চেক, এটার ফলে কি হয়, ব্যাংকে টাকা জমা হয় না, ঠিক আছে, সেজন্য আমার নগদান বইতেও কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, ঠিক আছে ভাইয়া। এগুলো খুবই ইজি, এগুলো একটু বাসায় স্টাডি করতে হবে। এখন আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো এগুলো দিয়ে আমরা কেমনে প্রশ্ন সলভ করব, ঠিক আছে। এখন আপনারা একটু মনোযোগী হন, আমরা প্র্যাকটিক্যালি প্রশ্ন সলভ করা দেখাবো, ঠিক আছে। দেখেন দেখেন কি বলেছে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণে ব্যাংক হিসাবের জের হতে নিম্নের কোনটি বিয়োগ করতে হয়। কই থেকে ভাইয়া, ব্যাংক হিসাবের জের হতে। ব্যাংক হিসাবের জের মানে কি, ব্যাংক বই। ভাইয়া বলেন তো, ব্যাংক বই থেকে কোনটি বিয়োগ করতে হয়। আমরা দেখেছিলাম ব্যাংকের বইয়ে একটা জিনিস যোগ করতে হয়, একটা জিনিস বিয়োগ করতে হয়। ভাইয়া এখন আমাকে বলেন যে ব্যাংক বই থেকে কোনটি আমি বিয়োগ করব, সেটা জানতে চাচ্ছে। আমি যে ছকটা দেখাইছিলাম সেই ছকের মধ্যে কি এটা ছিল, বলেন। ইউনিভার্সিটিতে অনেকবার আসছে এবং দেখেন যশোর বোর্ড 22-এ আসা প্রশ্ন। বলেন উত্তর কি হবে, বলেন উত্তর কি হবে, বলেন। আপনাদের মনে যা প্রশ্ন আছে আমি সব উত্তর দিব, এখন কেউ প্রশ্ন করেন না, হ্যাঁ। এখন আমি যা বলছি এটা শোনেন, ক্লাস শেষ হবে সব প্রশ্ন পেয়ে যাবেন। এনএসএফ মানে কি, কাকে ধরবেন কাকে ধরবেন না, এগুলো সব উত্তর পেয়ে যাবেন। এটার উত্তর কি হবে, উত্তর হবে বকেয়া চেক, তাই না ভাইয়া। বকেয়া চেককে আমরা কি করব, ব্যাংক হিসাবের জের থেকে মাইনাস করব। ভাইয়া যারা বুঝতে পারেননি তারা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, ব্যাংকের ভুল, পাস বইয়ের ভুল। দেখেন কি বলেছিলাম, ব্যাংক বই পাস বইয়ের জেরের সাথে যোগ করব। কোনটাকে যোগ করব, এগুলোকে। ব্যাংক বই পাস বইয়ের জের থেকে বিয়োগ করব। কোনগুলোকে বিয়োগ করব, বকেয়া চেক, অপরিশোধিত চেক, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। এখান থেকে প্রশ্নটা এসেছে না ভাইয়া, কোনটি বিয়োগ করব, তাহলে কি বকেয়া চেক, অপরিশোধিত চেক। দেখছেন এটা তাহলে কি মনে রাখার দরকার আছে না নাই, এটা মনে রাখার দরকার আছে না নাই, বলেন। এটা কি মনে রাখার দরকার আছে না নাই, বলেন। অবশ্যই মনে রাখার দরকার আছে। তাহলে দেখেন এখান থেকে উত্তর কি হবে ভাইয়া, দেখেন ব্যাংক হিসাবে জের হতে নিম্নের কোনটি বিয়োগ করব, তাহলে কি উত্তর হবে, বকেয়া চেক বা অপরিশোধিত চেক। ইংরেজিতে কি বলে, আউটস্ট্যান্ডিং চেক, তাই না। তাহলে দেখছেন এই ছকটা মনে রাখলে আপনার প্রশ্ন অনেকটা ইজি হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া। তাহলে ওই ছকটাই মনে রাখতে হবে, সকল খেলা ওই ছকের মধ্যে। ওই যে ম্যাথের এমসিকিউ গুলো আসে না, দেখবেন এত মজা করে শিখতে পারবেন। আজকে শেষ পর্যন্ত ক্লাস করেন, দেখেন খুব ইজিলি আপনি শিখতে পারবেন। দেখেন এখানে একটা প্রশ্ন করেছে, দেখেন কি বলেছে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে নিচের কোনটি বিবেচ্য হবে। বিবেচ্য হবে মানে কি, যেটা ভুল সেটাই বিবেচ্য হবে। তাহলে দেখি তো আমরা, সরবরাহকারীকে নগদ প্রদান, তো নগদ তো প্রদান করে দিয়েছেন, এটাতে কোনো ভুল নয়। পাওনাকৃত টাকা নগদ আদায়, নগদ টাকা আদায় হয়ে গেছে, এটাও কোনো ভুল নয়। ব্যাংক সুদ উভয় বইতে লিপিবদ্ধকরণ, উভয় বই মানে কি, দুইটা বইতে আপনি লিখে ফেলেছেন, তো দুই বইতে যদি লিখে ফেলেন তাহলে কি কোনো ভুল থাকবে, কোনো গরমিল হবে, হবে না। যদি একটি বইতে লিখতেন তাহলে ভুল হতো, তাই না ভাইয়া, তাহলে এটাও হবে না। অপরিশোধিত চেক, এই যে দেখেন অপরিশোধিত চেক কি করতে হয়, ব্যাংকের সাথে আমরা দেখেছি বিয়োগ করতে হয়। তাহলে এই যে অপরিশোধিত চেক, এই অপরিশোধিত চেকটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর বিবেচ্য বিষয় হবে। ক্লিয়ার। আমি যদি আবার একটু বাংলা কথা বলি, ব্যাংক সমন্বয় বিবরণীর বিবেচ্য বিষয় হচ্ছে এগুলো। ওকে, এই যে যে জিনিসগুলো আমরা দেখলাম, কোনটাকে আমি প্লাস করব এবং কোনটিকে আমরা মাইনাস করব, এগুলোই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর বিবেচ্য বিষয়। ওকে, আবার আমরা এখানে দেখেছি, দেখেন এই যে ব্যাংকের ভুল, এগুলো প্লাস এগুলো মাইনাস, এই যে যেগুলোকে প্লাস এবং মাইনাস করা হয়, অর্থাৎ এগুলোই ব্যাংক সমন্বয় বিবরণীতে আসে, এগুলোই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর বিবেচ্য বিষয়। তো সেখান থেকে আমরা দেখলাম যে এই যে অপরিশোধিত চেক নামে এটি অপশনে ছিল। ওকে ভাইয়া, বিবেচ্য বিষয় মানে কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে। ওকে, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। তাহলে ভুলগুলো আসবে, এই যে এগুলো ভুল, সেজন্যই তো ভুলগুলোকে সংশোধন করছি, এগুলো বিবেচ্য বিষয়। ওকে, সেই কারণে এটা উত্তর হইল ডি নাম্বার। দেখেন কি বলেছে এখানে, এখানে বলেছে আমানতকারীর বিভিন্ন সেবা প্রদানের জন্য ব্যাংক কর্তন করে কোনটি। আমরা কি জানি, কমিশন। ব্যাংক কমিশন কি করে, কর্তন করে।
ব্যাংক চার্জ মানে কি কর্তন করা, আর মঞ্জুরিকৃত সুদ মানে কি কর্তন করা না যোগ করা, এটা মানে হচ্ছে যোগ করা। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? 1 ও 2 হবে না ভাইয়া? বলেন তো ব্যাংকের কর্তন কোনটি? ব্যাংকের কর্তন মানে হচ্ছে কমিশন আর ব্যাংক চার্জ, আর মঞ্জুরিকৃত সুদ মানে কি এটি হচ্ছে যোগ হয়, এটি কোনো কর্তন নয়। তাহলে উত্তর হবে কি 1 ও 2, তাই না ভাইয়া? বলেন তো উত্তর হবে 1 ও 2। ক্লিয়ার সবাই ভাইয়া? বলেন। কর্তন মানে কাটা ভাইয়া, কাটা, কেটে নেওয়া, মাইনাস করা। কর্তন মানে কাটা, মাইনাস করা, মাইনাস কর্তন, কেটে নেওয়া, বুঝতে পেরেছেন? সেটা মানে কর্তন। ওকে, আচ্ছা নেক্সটে যাই দেখি। ও আচ্ছা শোনেন, 15 তারিখ পর্যন্ত ডিসকাউন্টে ভর্তি হইতে পারবেন, ঠিক আছে? 1 মিনিট একটু সময় নিন, নাহলে অনেকে বলেন যে স্যার আপনার কোর্স আছে, আমি জানিই না। যারা ভর্তি হয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ 15 তারিখ পর্যন্ত ভর্তি হইতে পারবেন। ক্লাস পরীক্ষা আমরা চেষ্টা করেছি এবার অনলাইন অফলাইনে কোনো গ্যাপ না রাখতে অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে? 4500 টাকার যে কোর্স, আমরা মাত্র 3500 টাকায় ভর্তি হইতে পারছেন। প্রথম 1000 জনের জন্য টি শার্ট এবং কলমেরও ব্যবস্থা আছে, ঠিক আছে? তো আমাদের এই যে সব টিচার প্যানেল নিয়ে আপনাদের কোর্স সাজানো, আমরা কোর্সের নাম দিয়েছি অল ইন ওয়ান ব্যাচ। কেন অল ইন ওয়ান? কারণ একটা কোর্সের মাধ্যমে আপনার সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কমপ্লিট, আর কোথাও কোচিং অফলাইন অনলাইনে কিছু করা লাগবে না, ঠিক আছে? সেই কারণে এটার নাম দেওয়া হয়েছে অল ইন ওয়ান ব্যাচ। ওকে, তো সেই কারণে ভাইয়া আর মাত্র কয়দিন সময় বাকি আছে? 2 দিন সময় বাকি আছে। যারা ভর্তি হইতে চান হয়ে যায়, না হলে কোর্স ফি 4500 টাকা হয়ে যাবে, ঠিক আছে? বই টই সবই পাবেন, কিন্তু 4500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। ওকে, এটা মাথায় রাখেন। না, মেম্বার 1 হয়নি, হয়ে যাবে আশা করি। হ্যাঁ দেখেন, এই যে বইগুলো পাবেন, ঠিক আছে 3টা, আর এই যে কোর্স আউটলাইন অ্যানালাইসিস বুক, এটা দিয়ে 4টা বই, বাসায় পরীক্ষা দেওয়া ওএমআর শিট, সবগুলোই কিন্তু পাবেন। আমি একটু ক্লিয়ার করে দিই একটা জিনিস, এক্সট্রা করে কোনো প্রশ্ন ব্যাংক কিনা লাগবে না। প্রশ্ন ব্যাংক কিনতে অনেক টাকা নষ্ট করবেন আপনারা, ঠিক আছে? সকল বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন এই প্রশ্ন ব্যাংকে পেয়ে যাবেন একেবারে ফুল ফ্রি। এবং শুধু তাই না, আমাদের স্যাররা এই প্রশ্ন ব্যাংক আপনাকে সমাধান করিয়ে দিবে। ওকে, নেক্সটে দেখেন, বিগত সালের অধ্যায় ভিত্তিক প্রতিটা লেকচার ওয়াইজ বাসায় প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস বুক, বাংলা, ইংরেজি মেডিসিন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট মেডিসিন। ওকে ভাইয়া, বিগত সালের অধ্যায় ভিত্তিক যত বিশ্ববিদ্যালয়ের যত প্রশ্ন আছে প্র্যাকটিসের জন্য, এভরিথিং ইজ হেয়ার। ওকে, এরপরে দেখেন আপনারা ওএমআর এ বাসায় পরীক্ষা দিতে পারি না অনলাইনে ভাইয়া, সে ওই অনলাইনে যাতে ওএমআর এ পরীক্ষা দিতে পারেন সেজন্য ওএমআর শিটও যাবে আপনার কাছে। সেই সাথে সাথে কি হবে ভাইয়া? সেই সাথে সাথে বাসায় আমাদের যে ক্লাস হবে সেই ক্লাসের অফলাইনে একটা এক্সাম দিবেন এবং অনলাইনে একটা এক্সাম দিবেন, অর্থাৎ ডাবল এক্সাম সিস্টেম আমাদের, ঠিক আছে? সবকিছু মিলেই কিন্তু এই কোর্স। হ্যাঁ, মার্কেটিং বই বিগত সালের কোশ্চেন দিয়ে সাজানো। তো মার্কেটিং তো জাস্ট 5 বছর পরীক্ষা হয়েছে, আর ঢাকা ছাড়া কোথাও থাকে না। তো 5 বছরে দেখা যাচ্ছে 100টা প্রশ্নও নাই মার্কেটিং এর। তো মার্কেটিং এবং ফাইন্যান্সের জন্য আমরা পিডিএফ দিয়ে দিব আপনাদেরকে, বুঝছেন? ওই 100র জন্য আলাদা করে তো বই, 100টা এমসিকিউ এর জন্য বিগত সালের জন্য তো আলাদা কোনো বই দরকার হয় না। তো এই জন্য আমরা হচ্ছে পিডিএফ এর ব্যবস্থা করে দেবো, যে বিগত সালের প্রশ্নের আলোকে মার্কেটিং এর পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দেবো। বুঝতে পেরেছেন? এটা অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্টের জন্য ক্লাসের বাইরে হ্যাঁ প্রবলেম সলভিং গ্রুপ থাকে আমাদের, ঠিক আছে? আমাদের প্রবলেম সলভিং গ্রুপ থাকে, সে প্রবলেম সলভিং গ্রুপে আপনি কি করতে পারবেন? প্রবলেম সলভিং গ্রুপে আপনার প্রবলেম সলভ করা হবে, সমস্যা নাই, ঠিক আছে? আমাদের একটা প্রবলেম সলভিং গ্রুপ থাকে, ওখানে পার্সোনাল প্রবলেম সলভ করা যায়। দেখেন কি বলেছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে নিচের কোন দফাটি বিয়োগ হবে? কোন বই ভাইয়া? নগদান বই। তাহলে নগদান বই থেকে কোনটি কি হবে বলেছে? বিয়োগ হবে, সেটা দেখি। তাহলে আমরা কি জানি? ব্যাংক চার্জ মানে কি? ব্যাংকের টাকা কমে যায় না, তার মানে নগদান বই থেকে মাইনাস করতে হয়। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, তাহলে তো এটি প্লাস করতে হয়। বিনিয়োগের সুদ আয় হিসাব, তাহলে এটি কি হবে? প্লাস হবে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটি কার ভুল বলেন তো ভাইয়া? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা তো হচ্ছে ব্যাংকের ভুল, তাই না? তাহলে ব্যাংকের ভুলকে কি আমরা নগদান বইয়ের ভুলের সাথে কাজ করতে পারবো না, তাহলে এটা উত্তর হবে না। এটি ব্যাংক থেকে কি হয়? মাইনাস হয়। তাহলে উত্তর কি হবে? নগদান বই থেকে কোনটি বিয়োগ করব? আমরা জানি ব্যাংক চার্জকে নগদান বই থেকে কি করতে হয়? মাইনাস করতে হয়। উত্তর কি হবে? উত্তর হবে ক। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? হ্যাঁ, অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হবে একেবারে
এইচএসসি শেষ হবে, অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হবে। ঠিক আছে, এখন বলতে পারেন যে আগে কেন ভর্তি হবো ভাইয়া? ভাইয়া দেখেন, 4টা বই, টি শার্ট, কলম, এই সব কিছু প্রসেস করে আপনাকে পাঠাইতে হবে। তো যারা আগে ভর্তি হচ্ছে তারা নিশ্চিত আগে পাবে, যারা আগে ভর্তি হচ্ছে নিশ্চিত আগে পাবে। আর আপনি যদি লেটে ভর্তি হন, আপনাকে বেশি টাকা দেওয়া লাগবে, আমাদের একটা প্রস্তুতির বিষয় আছে, জিনিসগুলো পাইতে পাইতে লেট হয়ে যাবে, আপনার প্রস্তুতি ততদিন দেরি হয়ে যাবে। তো সেই জন্যে আমাদের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে, যদি সম্ভব হয় 50% দিয়েও আপনি ভর্তিটা কনফার্ম করে রাখেন। ঠিক আছে, ক্লাস শুরুর আগে পেড করে দিলেন, এটা দিয়ে হইলেও 15 তারিখের মধ্যে আপনার ভর্তিকে কনফার্ম করে রাখেন। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। কয় ঘন্টা করে ক্লাস হবে? ক্লাসের কোনো লিমিট নাই, যত ঘন্টা লাগে অত ঘন্টা ক্লাস হবে। আচ্ছা দাঁড়ান, এগুলো একটু আমরা পরে আসছি, এখন একটা জিনিস দেখাই আগে, দাঁড়ান। এই যে দেখেন, এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নগুলো কি ঝামেলা হয় আপনাদের বলেন তো? এই এমসিকিউ প্রশ্নগুলো কি আপনাদের ঝামেলা হয় ভাইয়া বলেন? এখন থেকে আসল মজা বুঝতে পারবেন, ব্যাংক সমন্বয় বিবরণীর আসল মজা এখন থেকে বুঝতে পারবেন। ভাইয়া বলেন, এই প্রশ্নগুলো কি কারো সমাধান মানে ঝামেলা হয় কি না বলেন? এই প্রশ্নগুলো কারো কি ঝামেলা হয় বলেন? এই প্রশ্নগুলো ঝামেলা হয় কি না বলেন? আজকে থেকে আর ঝামেলা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের বই এবং ক্লাসই আপনার সমস্যা সমাধান করে দিবে। ঠিক আছে, এর বাইরে আর কিছু করতে হবে না। আচ্ছা, তাহলে এই প্রশ্ন আজকে আমরা সমাধান করে ফেলবো। ঠিক আছে, আমি তো জানি সমস্যা কোথায় হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে যতগুলো ছেলে আছে সবাই সমাধান করে আজকে ক্লাস থেকে যাবেন। ওকে, এখানে আজকে যতজন আছে সবাই সমাধান করে ক্লাস থেকে যাবেন। ঠিক আছে, আর যারা শিখতে চায় না জীবনেও শিখতে পারবে না। ওকে, দেখেন কি বলছে, দেখেন, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এত টাকা। কোন বই মোতাবেক ভাইয়া? নগদান বই মোতাবেক। তাহলে বলেন, আপনার হাতে কোন বই আছে ভাইয়া? নগদান বই মোতাবেক ব্যাংক জমা। হাতে কোন বই আছে, নগদান বই না ব্যাংক বই বলেন? হাতে কোন বই আছে ভাইয়া? নগদান বই না ব্যাংকের বই আছে হাতে বলেন? বলেছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা। হাতে কোন বই আছে ভাইয়া? হাতে কোন বই আছে? নগদান বই আছে। ভেরি গুড, তাহলে লিখেন নগদান বই, হাতে আছে নগদান বই। কত টাকা? 20,500 টাকা। এবার আসেন, আদায়ের জন্য জমাকৃত এত টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। ভাইয়া বলেন, প্রত্যাখ্যাত চেক কোন বইয়ের ভুল মনে আছে? নগদান বইয়ের ভুল না ব্যাংক বইয়ের ভুল বলেন তো দেখি? আমি যে একটা চার্ট দেখাইছিলাম, সেই চার্টে কিন্তু প্রত্যাখ্যাত চেক নামে একটা জিনিস ছিল। ভাইয়া বলেন তো, চেক যদি প্রত্যাখ্যান হয় ব্যাংক হিসাবে টাকা জমা হবে না হবে না বলেন? চেক প্রত্যাখ্যান হইলে ব্যাংক হিসাবে কোনোদিন টাকা জমা হয়? ব্যাংক তো ফিরাই দিবে, তোমার চেকের সমস্যা আছে, তোমার চেক আমি নিব না, চলে যাও তুমি। তার মানে ব্যাংকে কিন্তু টাকা জমা হলো না। তাহলে আপনাকে কি করতে হবে? ব্যাংকে টাকা জমা হলো না মানে কি, নগদান বই থেকেও মাইনাস করতে হবে না? তাহলে প্রত্যাখ্যাত চেক কার ভুল? নগদান বইয়ের ভুল। নগদান বই থেকে কি করতে হয়? মাইনাস করতে হয়। কোন বই থেকে মাইনাস করতে হয়? নগদান বই থেকে মাইনাস করতে হয়। ভাইয়া হাতে আছে কোন বই? হাতে আছে নগদান বই। তাহলে এখান থেকে কি করব আমি? মাইনাস করে দেব। কত টাকা ভাইয়া? 10,500 টাকা। তাহলে উত্তরে থাকবে কত টাকা ভাইয়া? 10,000 টাকা। আর কি কিছু আছে? আর কিছু নাই। তাহলে কি বলেছে? ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যালেন্স কত? ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যালেন্স 10,000 টাকা। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার বলেন? সবাই ক্লিয়ার কিনা ভাইয়া বলেন? সবাই ক্লিয়ার? তাহলে প্রত্যাখ্যাত চেক কার ভুল? নগদান বইয়ের ভুল। প্রত্যাখ্যাত চেককে কি করতে হয়? নগদান বই থেকে মাইনাস করতে হয়। ভাইয়া কেমনে বুঝবো এটা? এই যে আমি বারবার বলছি, এই ছকটা মাথায় নিতে হবে। ঠিক আছে, দেখেন আমি বারবার বলছি, এই ছক আপনাকে মাথায় নিতে হবে। দাঁড়ান, কই গেল ছক আমার? ছকটা আমার কই গেল? এই ছক নিয়ে আজকে বাসায় পড়াশোনা করবেন, দিয়ে অঙ্ক করতে বসবেন। দেখেন কি বলেছে, এই যে আছে প্রত্যাখ্যাত চেক আছে ভাইয়া, প্রত্যাখ্যাত চেকটা আছে। অপর্যাপ্ত তহবিল চেক, প্রত্যাখ্যাত চেক, অমর্যাদাকৃত চেক, এনএসএফ চেক কি করতে হয়?
আমানতকারী বা নগদান বইয়ের জের থেকে বিয়োগ করতে হয়। আছে না ভাইয়া? আছে, আছে, ভেরি গুড। এই যে দেখেন আছে, এগুলো একই কথা ভাইয়া। কার সাথে বিয়োগ করব? নগদান বইয়ের জের হতে বিয়োগ করব। ওকে, ছক মুখস্থ না, বুঝে বুঝে করবেন, এটা মুখস্থ করার কিছু নাই। আপনি এমসিকিউ গুলো নিবেন, প্র্যাকটিস করবেন, ছক দেখে দেখে, দেখবেন আর জীবনে ভুলবেন না। ওকে, তাহলে নেক্সটে যাই, দেখি প্রশ্নটা আমরা দেখি আবার। এই যে দেখেন, তাহলে আমরা কি করব? হাতে আছে কোন বই? নগদান বই। লিখবেন আগে নগদান বই কত? 20,500। কি বলেছে? প্রত্যাখ্যাত হয়েছে, চেক প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে চেক প্রত্যাখ্যান হইলে কোন বইয়ের ভুল? নগদান বইয়ের ভুল। হাতে আছে কোন বই? নগদান বই। নগদান বই থেকে কি করব? মাইনাস করব। শেষ। মাইনাস করে যা হবে সেটাই হচ্ছে উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছেন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। ওকে, নেক্সটে যাই, নেক্সটে যাই, আশা করি ঠিক আছে। নেক্সটে যাই, দেখি। আবির কোম্পানি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 30,000 টাকা। হাতে আছে কোন বই ভাইয়া? হাতে আছে নগদান বই। একজন বলেছি ভাই বুঝে বুঝে করি। ভাই শোনেন, বুঝে বুঝে যদি সুন্দর করে পারাই যাইতো, আপনাকে আমি বুঝে বুঝে মাথার মধ্যে ঢুকাইতাম, ঠিক আছে? নগদান এই ব্যাংক সমন্বয় নিয়ে আপনি যত বুঝতে যাবেন তত ঝামেলা হয়ে যাবে আপনার। আপনি যত বুঝতে যাবেন তত ঝামেলা হয়ে যাবে। এত ঝামেলা করার তো দরকার নাই ভাইয়া। আপনার পরীক্ষায় পারতে হবে, এই পারার জন্য যেমনি হোক আপনি পারে আসলেই হবে, ঠিক আছে? এখানে আহামরি বুঝতে হবে, এই করতে হবে, না বুঝলে ভবিষ্যতে বিশাল প্রবলেম হয়ে যাবে ভাই। কোনো কিছুই হবে না। আপনাকে বুঝার পারার জন্য যতটুকু বুঝা অতটুকুই বুঝেন। এর বেশি যতই পেঁচাবেন আপনি দেখবেন যে অনেক সিস্টেমে স্যাররা শিখাবে, ডান হাত বাম হাত, এটা পারলে এটা, কেউ আবার জাবেদা দিয়ে শিখাবে, ডেবিট হইলে যোগ করো, ক্রেডিট হইলে বিয়োগ করো। আবার যখন ব্যাংকের বই হবে তখন ক্রেডিট হলে প্লাস করো, ডেবিট হইলে মাইনাস করো। এত ঝামেলার কোনো দরকার নাই ভাইয়া। আমি জাস্ট একটা সিম্পল কথা বলছি, মনে রাখেন, জীবনে ভুলবেন না, প্রতিটা অঙ্ক মিলবে। ক্লিয়ার? এত কিছু করার দরকার নাই। তাহলে দেখেন কি আছে? 30,000 টাকা আছে। ওকে, যেটা বোঝার দরকার বুঝতেই হবে, সেটা অবশ্যই আমি বোঝাবো, কিন্তু এত বেশি বোঝার কিছু নাই। দুইটা কথা মনে রাখলে যে জিনিস আমার হয়ে যাচ্ছে, এটা তো এত পেঁচানোর কিছু নাই ভাই, কারণ দিন শেষে পরীক্ষায় মার্ক লাগবে। ওকে, বাস্তবতা। দেখেন, তাহলে দেখেন নগদান বই অনুযায়ী 30,000 টাকা। কি বলেছে? 8,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। ভাইয়া বলেন তো, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এই ভুলটি কার ভুল? কে বলতে পারে দেখি, বলেন বলেন। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এটি কার ভুল? কে বলতে পারে? সেটাকে জানতে হবে। আদায়ের জন্য জমাকৃত চেক কার ভুল এটা বলেন তো, কে বলতে পারে? ব্যাংকের ভুল। ভেরি গুড। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, ব্যাংকের সাথে আমরা কি করি ভাইয়া? ব্যাংকের সাথে আমরা প্লাস করি। কার সাথে প্লাস করি? ব্যাংকের সাথে। কিন্তু এখানে আছে কোন বই ভাইয়া? নগদান বই। ব্যাংকের সাথে প্লাস করি, তাহলে নগদান বই থেকে কি করব আমি ভাইয়া? নগদান বই থেকে আমি মাইনাস করব। কত টাকা? 8,000 টাকা। আর কি কিছু আছে অঙ্কে? আর কিচ্ছু নাই। তাহলে উত্তর কত হবে? 22,000 টাকা। শেষ। বুঝছেন? সবাই কি বুঝছেন ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? বলেন। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এটা শিখে যান, অ্যাডমিশন টেস্টও আপনার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? এমসিকিউ গুলো বিশেষ করে। সিকিউ এর জন্য করেন আপনার মতো, সিকিউ এ কিছু কঠিন এন্ট্রি থাকে, আপনার মতো করেন, কিন্তু এমসিকিউ সমাধান এর চেয়ে সহজ বুদ্ধি নাই। এই রিলেটেড কিছু থিওরি থাকে, এই কনসেপ্ট দিয়ে আপনি সমাধান করতে পারবেন, ঠিক আছে? সবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাইয়া? বলেন, সবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে কোনটি কার ভুল এটা আমাকে সুন্দর করে বুঝতে হবে, না হলে ঝামেলা হয়ে যাবে। ওকে ওকে, নেক্সটে যাই আমরা, দেখি কি বলেছে। রাজশাহী বোর্ড 23-এর প্রশ্ন। নগদান বই অনুযায়ী ব্যালেন্স 3,000 টাকা। তাহলে হাতে কোন বই ভাইয়া? নগদান বই। কত? 3,000 টাকা। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 1,000 টাকা। ভাইয়া বলেন, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটি কার ভুল? কে বলতে পারে? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটি কার ভুল? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটি কার ভুল? কে বলতে পারে?
ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটি কার ভুল? কে বলতে পারে ভাইয়া, বলেন তো? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। কোথায় উপস্থাপিত হয়নি? ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে ব্যাংকে যেহেতু উপস্থাপিত হয়নি, ভুলটা কার? ব্যাংকের ভুল। ভেরি গুড। তাহলে এটি ব্যাংক থেকে কি হয়? ব্যাংক থেকে আমাদের এটি মাইনাস হয়। ভাইয়া হাতে আছে কোন বই? হাতে আছে নগদান বই। তাহলে কি করব? প্লাস করব। কত টাকা? 1000 টাকা। হইল ভাইয়া? হয়েছে? হয়েছে? বলেন। ভেরি গুড। এবার দেখি, এতটুকু বুঝছেন সবাই? এতটুকু বুঝছেন কেন প্লাস করব? এতটুকু কি বুঝছেন প্লাস করব কেন? ভেরি গুড। ওকে, এবার দেখেন, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 500 টাকা। কে আদায় করেছে? ব্যাংক আদায় করেছে, তাই না ভাইয়া? কে আদায় করেছে? ব্যাংক আদায় করেছে। তো ব্যাংক যদি আদায় করে তাহলে কি হবে? ব্যাংক আদায় করা মানে কি? ব্যাংকের ঘরে প্লাস হয়েছে না? ব্যাংক আদায় করা মানে ব্যাংকের ঘরে প্লাস হয়েছে। তাহলে ব্যাংকের ঘরে যদি প্লাস হয় তাহলে আপনার নগদান বইতেও কি করতে হবে বলেন তো? নগদানে আপনাকে কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে এটি নগদান বইয়ের সাথে কি হয় বলেন তো? ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 500 টাকা, নগদান বইয়ের সাথে আমি কি করব? প্লাস করব। এটা কার ভুল? নগদান বইয়ের ভুল। কেন নগদান বইয়ের ভুল? ব্যাংক আদায় করেছে। তো ব্যাংক যদি আদায় করে তাহলে ব্যাংকের কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? ব্যাংকের তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে ব্যাংক আদায় করেছে মানে ব্যাংক প্লাস করেছে। ব্যাংক প্লাস করেছে মানে নগদান বইও প্লাস করতে হবে। তো হাতে আছে কোন বই? নগদান বই। তো এই যে প্লাস করে দেন। করেছি ভাইয়া? ওকে, এবার আসেন, জমাকৃত কিন্তু অমর্যাদা চেক 2000 টাকা। ভাইয়া একটু আগে পড়াইলাম না? প্রত্যাখ্যাত চেক, অমর্যাদাকৃত চেক, এনএসএফ চেক কি করতে হয়? নগদান বই থেকে মাইনাস করতে হয়। নগদান বই থেকে মাইনাস করতে হয়। ভাইয়া হাতে আছে কোন বই? নগদান বই। কি করব? মাইনাস করেন। কত? 2000। যা হবে তাই উত্তর। 3 আর 1 4, 4.5, 4.5 থেকে 2 বাদ দিলে 2500। তাহলে উত্তর হবে কত? 2500। সবাই বুঝছেন? ইস্যু মানে দিয়ে দেয়া, ইস্যু মানে দিয়ে দেয়া, ঠিক আছে? ইস্যু মানে দিয়ে দেয়া, ঠিক আছে? ইস্যু মানে দিয়ে দেয়া। ওকে, হ্যাঁ, যেভাবে খুশি আপনি সেভাবে করেন, উত্তর হইলেই হইল, ঠিক আছে? যেমনে খুশি আপনি তেমনে করেন, ঠিক আছে? বকেয়া চেক, পথিমধ্যে চেকটা একটু বুঝাই দেন। ভাই প্রথমে ক্লাসে ছিলেন না? ব্যাংকের ভুলগুলো যখন দেখাইলাম ক্লাসে ছিলেন না? পথিমধ্যে চেক মানে কি বললাম? আদায়ের জন্য জমাকৃত চেক আদায় করেনি। বললাম না একটা চেক ব্যাংকে জমা দিয়েছেন কিন্তু ব্যাংক সেটাকে এখন আপনার হিসাবে প্লাস করেনি। ওকে, আর বকেয়া চেক কি? চেক ইস্যু করেছেন। চেক ইস্যু মানে কি? কাউকে দিয়েছেন কিন্তু ব্যাংকে সেটি কি হয়নি? উপস্থাপন করা হয়নি, মানে ব্যাংকে সে চেকটা এখনো জমা দেয়নি। একটা আরেকটার উল্টা লেখাই তো আছে। ব্যাংকের ভুল যখন আমি করাইলাম পাশে সুন্দর করে লেখাই আছে। ওকে, ঠিক আছে? বলেন, এটা কি বুঝতে পেরেছেন ভাইয়া সবাই? বলেন, এটা মানে কি সবাই বুঝতে পেরেছেন? আমি আবারও বলি, দেখেন, নগদান বইয়ের জের আছে, তাই না? নগদান বইয়ের জের আছে 3000। ওকে, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, এটি কার ভুল? ব্যাংকের ভুল। ব্যাংক থেকে কি করতে হয়? ব্যাংক থেকে মাইনাস করতে হয়। হাতে আছে কোন বই? নগদান বই। কি করব? প্লাস করব। তাহলে কত? 1000। ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 500 টাকা। ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল মানে কি? ব্যাংকে টাকা জমা হয়েছে, সেজন্য আপনাকে কি করতে হবে? নগদান বইতেও প্লাস করতে হবে 500। এই যে 500 করলাম। জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক, জমাকৃত অমর্যাদাকৃত চেক, প্রত্যাখ্যাত চেক বা এনএসএফ চেক কি হয়? নগদান বই থেকে মাইনাস হয়। হাতে আছে কোন বই? নগদান বই। করেন মাইনাস। কত? 2000। যা হবে তাই উত্তর, যা হবে তাই উত্তর। ক্লিয়ার? সবাই কি বুঝছেন? ইস্যুকৃত চেক, আপনি কি ক্লাসে কেবল আসলেন? বারবার তো একটা ছক দেখানো হচ্ছে, এটা বুঝছেন না কেন ভাই? একটা ছক তো বারবার দেখানো হচ্ছে, এটা কেন বুঝছেন না? ছকের স্ক্রিনশট নেন, নিয়ে ক্লাস করতে বসেন। ছকের স্ক্রিনশট নেন, নিয়ে ক্লাস করতে বসেন। এখানে কি লেখা আছে দেখেন। একজন প্রশ্ন করলো যে পথিমধ্যে চেক কি? এখানে তো বলাই আছে রে ভাই, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংকে আদায় করেনি। পরিবহনাধীন চেক, ট্রানজিটে জমা, পথিমধ্যে জমা, ডিপোজিট ইন ট্রানজিট, এগুলো একই জিনিস।
বকেয়া চেক, অপরিশোধিত চেক, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এগুলো একই জিনিস। বোঝা গেছে? বলেন সবাই কি বুঝছেন? তাহলে এই জিনিসটা না বোঝার কি আছে? একটা জিনিস দেখলাম, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা কি করতে হয়? নগদান বইয়ের জেরের সাথে যোগ করতে হয়, ছিল এটা প্রশ্নে। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় কি করতে হবে? নগদান বইয়ের সাথে যোগ করতে হবে, এই জিনিসটাই তো ছিল। আবার কি দেখলাম? অমর্যাদাকৃত চেক, অমর্যাদাকৃত চেক কি করব? নগদান বই থেকে বিয়োগ করব, ছিল না এগুলো? এগুলোর বাইরে কিছুই আসবে না, এগুলোর বাইরে কিচ্ছু আসবে না, এই জিনিসগুলোই তো ছিল ভাইয়া, এই জিনিসগুলোই ছিল না প্রশ্নে? দেখি আমরা একটু আবার, প্রশ্নে তো এগুলোই ছিল, প্রশ্নে এগুলোই ছিল না? দেখেন প্রশ্নে তো এগুলোই ছিল, দেখেন নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত কত টাকা? ও আচ্ছা এটা না, পরেরটা। নগদান বই অনুযায়ী কত টাকা? 3000 টাকা। ওকে, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি 1000 টাকা। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, কার ভুল? ব্যাংকের ভুল। বকেয়া চেক বা ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, কার ভুল? ব্যাংকের ভুল। ব্যাংক থেকে কি করতে হয়? মাইনাস করতে হয়। কই থেকে মাইনাস করতে হয়? ব্যাংক থেকে। ব্যাংক থেকে মাইনাস হয়, কিন্তু এখানে কিসের জের দেয়া আছে? নগদান বইয়ের জের দেয়া আছে, তাহলে নগদানের সাথে কি করতে হবে? উল্টা কাজ করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করেন 1000। ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল, কোন বিল আদায় করি? প্রাপ্য বিল আদায় করি। তো প্রাপ্য বিল আদায় হলে কি করতে হয়? নগদান বইয়ের সাথে যোগ করতে হয় না ভাইয়া? তো নগদান বইয়ের সাথে যোগ করেন 500। জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক, এনএসএফ চেক, অমর্যাদাকৃত চেক বা প্রত্যাখ্যাত চেক নগদান বই থেকে মাইনাস করতে হয়, মাইনাস করেন 2000। যা হবে তাই উত্তর, আর বোঝানোর কিছু নাই। আর বোঝানোর কিছু আছে? বলেন, আর বোঝানোর কিছু নাই। ওকে, নেক্সটে যাই। নেক্সটে যাই আমরা, ঠিক আছে? এটা তো হইল। দেখেন যমুনা ট্রেডার্সের পাস বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ এত টাকা। কোন বই ভাইয়া? পাস বই। পাস বই মানে কোন বই? ব্যাংক বই। এখন ব্যাংক বইয়ের জের দেয়া আছে কত টাকা? 60,800 টাকা। এটি কোন বই আছে হাতে? এখন হাতে আছে ব্যাংক বই। হাতে কোন বই আছে? ব্যাংক বই আছে, ঠিক আছে? হাতে আছে ব্যাংক বই। চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয়নি, বলেন চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয়নি, এটি কার ভুল? চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয়নি, এটি কার ভুল? বলেন 1 নম্বরে যেটা আছে এটি কার ভুল? কে বলতে পারে? 1 নম্বরে যেটা আছে সেটি কার ভুল? বলেন 1 নম্বরে যেটি আছে এটি কার ভুল? ব্যাংকের ভুল। ভেরি গুড। এবার বলেন এই জিনিসটা ব্যাংক জের থেকে প্লাস হয় না মাইনাস হয়? বলেন এই যে চেক উপস্থাপন হয়নি, এটা ব্যাংকের সাথে আমরা প্লাস করব না মাইনাস করব? কে বলতে পারে? কি করব? ব্যাংকের সাথে কি প্লাস করব না মাইনাস করব? ভেরি গুড হালিমাতুস সাদিয়া, তানজিনা, নাদিয়া, ভেরি গুড। ব্যাংকের সাথে কি করব? বাদ দিব। ভেরি গুড। হাতে আছে কোন বই? হাতেও আছে ব্যাংকের বই, তাহলে কি করব ভাইয়া? মাইনাস করব। কত টাকা? 14,800 টাকা। এতটুকু ক্লিয়ার ভাইয়া সবাই? এতটুকু ক্লিয়ার সবাই? ইয়েস অর নো? এতটুকু সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? এতটুকু কি সবাই ক্লিয়ার? বলেন। না শিখে কিচ্ছু হবে না, আজকে শিখে যাইতেই হবে। ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউ শিখে যাইতেই হবে, না শিখার কোনো এখানে কারণ নাই। ওকে, দেখেন ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 13,200 টাকা, যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। কেমন হইল ভাইয়া? ব্যাংক কি করেছে? ব্যাংক হচ্ছে লভ্যাংশ আদায় করেছে, ব্যাংক লভ্যাংশ আদায় করেছে। তো ব্যাংক যখন লভ্যাংশ আদায় করবে, ধরেন এটা ব্যাংকের বই, এটা নগদানের বই। ব্যাংক লভ্যাংশ আদায় করে মানে কি? ব্যাংকের ঘরে 13,200 টাকা প্লাস হয়েছে, নগদান বইয়ে কি হয়নি? হিসাবভুক্ত হয়নি। তার মানে নগদান বইয়ে জিরো আছে। জিরো আছে না? নগদান বইতে জিরো আছে। এখন আমাকে বলেন তো ভাইয়া, এই ভুলকে সংশোধন করতে হলে আপনি কি করবেন? এই ভুলকে সংশোধন করতে হলে কি আপনি নগদান বইয়ের সাথে 13,200 টাকা লিখবেন? এটা করতে পারবেন? বলেন। এটা করতে আপনি পারবেন না। কেন পারবেন না ভাইয়া? কারণ আপনার হাতে আছে ব্যাংকের বই, আপনার হাতে আছে কি?
প্রশ্নে ব্যাংকের বই দেয়া আছে, তো প্রশ্নে যদি ব্যাংকের বই দেয়া থাকে আপনি কি নগদান বইয়ে যে কাজ করতে পারবেন? জীবনেও পারবেন না। তাহলে এটাকে সংশোধন করতে হলে কি করতে হবে? ব্যাংকের বই থেকে মাইনাস করতে হবে 13,200। তাহলে প্লাস 13,200 মাইনাস 13,200 কত হইল? 0 হইল। আর এই পারে তো নগদান বই কিছুই করেনি, তার মানে এই পারেও 0, মিলে গেছে না? তার মানে এটাকে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে ব্যাংকের বই থেকে মাইনাস করতে হবে 13,200। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? ভেরি গুড। ব্যাংক থেকে বিয়োগ করব, ভেরি গুড। নেক্সটে যাই আমরা, দেখি কি বলেছে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 4,000 টাকা। ভাইয়া বলেন তো, ব্যাংক ধার্যকৃত চার্জ এটি কার ভুল? বলেন ভাইয়া, আমাকে বলেন, ব্যাংক ধার্যকৃত চার্জ এটি কার ভুল? বলেন, ব্যাংক ধার্যকৃত চার্জ 4,000 টাকা, এটি কার ভুল আগে সেটি আমাকে বলেন। ভুলটা কার, ব্যাংকের না নগদের? এই ভুলটা কার, নগদের ভুল না ব্যাংকের ভুল? এটা আগে বলেন আমাকে। ব্যাংক ধার্যকৃত চার্জ ভুলটা কি নগদান বইয়ের ভুল না ব্যাংকের ভুল? কে বলতে পারে? নগদান বইয়ের ভুল। তাহলে ধার্যকৃত চার্জ নগদান বই থেকে কি হয় ভাইয়া? নগদান বই থেকে মাইনাস হয়। ভাইয়া হাতে কি নগদান বই আছে? হাতে তো আছে ব্যাংক বই। তাহলে আমাকে ব্যাংক বইয়ের সাথে কি করতে হবে? প্লাস করতে হবে। কত টাকা? 4,000 টাকা। তাহলেই খেলা শেষ, তাহলেই খেলা শেষ। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? নগদান থেকে হয় মাইনাস। কই থেকে মাইনাস হয়? নগদান থেকে। হাতে কি নগদান আছে? হাতে তো আছে ব্যাংক। তাহলে ব্যাংক থেকে কি করব? প্লাস করব। সবাই কি বুঝছি ভাইয়া? বলেন। ভেরি গুড। ভাইয়া যারা ছক মাথার মধ্যে নিতে পারেননি তাদের কাছে কঠিন লাগবেই। ছকে যা 4টা জিনিস মনে রাখতে হবে। একই এন্ট্রি বারবার আসবে, ওই ছকের বাইরে কোনো এন্ট্রি আসবে না, ওই ছকের বাইরে কোনো এন্ট্রি আসবে না এমসিকিউতে, এবং ইভেন অ্যাডমিশন টেস্টে এর বাইরে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এমসিকিউ আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওই ছকের বাইরে কিচ্ছু আসবে না। ওই 4টা জিনিস যে মনে রাখতে পারবে, ব্যাংক সমন্বয় বিবরণ এমসিকিউতে সে আটকাবে না। ক্লিয়ার? সবাই বুঝছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি না পারিনি? বলেন। আপনাদের একটা সমস্যা কি জানেন? একটা জিনিস পড়াচ্ছি সেটাকে ওভারটেক করে স্যার এটা চাই, অষ্টম অধ্যায় করাবেন না, এটা করবেন না। ভাই এমসিকিউ তো শিখছেন, এটাই তো আপনার ভাগ্য যে এমসিকিউ শিখতে পাচ্ছেন। এখান থেকে আবার সিকিউ এর কথা যাচ্ছেন। শেখেন, শেখা কি শেষ হয়েছে? ক্লাস কি শেষ হয়েছে? ধৈর্য কেন নাই ভাই এত? বলেন তো ধৈর্য কেন নাই বলেন। 2 নম্বরটা আবার বলেন। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 13,200 টাকা। ভাইয়া ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি, ব্যাংক লভ্যাংশ আদায় করলে ভুলটি কার, নগদান বইয়ের না ব্যাংকের ভুল? এটা আগে বলেন। ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে তাহলে এটি নগদান বইয়ের ভুল না ব্যাংকের ভুল? বলেন তো। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, নগদান বইতে লেখা হয়নি, তাহলে এটি ভুলটা কার, নগদান বইয়ের ভুল না ব্যাংকের ভুল? বলেন। ভুলটা কার ভাইয়া? ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, ভুলটা কার? ব্যাংক লভ্যাংশ আদায় করেছে মানে ব্যাংক 13,200 প্লাস করেছে। কে করেনি? নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। তার মানে নগদান বইতেও কি করতে হবে? নগদান বইতে 13,200 প্লাস করতে হবে। এটি ভুলটা কার? নগদান বইয়ের ভুল। নগদান বইতে কি করতে হবে? প্লাস করতে হবে। তো হাতে কোন বই আছে ভাই? হাতে তো আছে ব্যাংকের বই। হাতে কোন বই আছে? হাতে আছে ব্যাংকের বই। নগদান বইয়ের সাথে প্লাস করতে হবে এটা, কিন্তু হাতে আছে ব্যাংকের বই। তো ব্যাংকের বই থেকে কি করবেন আপনি? মাইনাস করবেন না? বলেন বলেন। তাহলে ব্যাংকের বই থেকে কি করবেন? মাইনাস করবেন না করবেন না? বলেন। সবাই বুঝতে পেরেছেন? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ আর বলা যাবে না, ক্লাসটা আবার প্রথম থেকে করতে হবে। হ্যাঁ 8-10 বার বলেছি ধার্যকৃত চার্জ কি হয়, জাবেদা সহ করে দিয়েছি। আপনি এখন যদি ক্লাসের মাঝে আসেন তাহলে তো হবে না ভাই। ঠিক আছে? সবাই কি বুঝছেন ভাইয়া? ওকে, ভেরি গুড। ব্যাংক ধার্যকৃত চার্জ ব্যাংকের বই থেকে মাইনাস হয়, তার মানে এটা নগদান বইয়ের ভুল। নগদান বই থেকেও মাইনাস করতে হবে, নগদান বই থেকে মাইনাস করতে হয়। ওকে, এখন প্রশ্নে তো নগদান বই দেয়া নাই, ব্যাংকের বই আছে, তাহলে ব্যাংকের বই থেকে যোগ করবেন, উল্টা কাজ। ঠিক আছে? এবার দেখেন সেম প্রশ্ন, সেম প্রশ্নে আপনাকে এবার কি দিয়েছে, এটা আর কেউ যে সৃজনশীল প্রশ্ন, একটি পড়ে দুটির উত্তর দিতে হয় না ওইরকম। যমুনা ট্রেডার্সের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা।
পাস বই অনুযায়ী উদ্বৃত্ত কত। তাহলে এবার আপনাকে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত দিয়ে দিয়েছে। হাতে আছে কোন বই? হাতে আছে নগদান বই। এবার কত? 50,000 টাকা। এবার আমরা সলভ করি। দেখেন, তাহলে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত আছে, তাহলে এই উদ্বৃত্ত তো কাজে লাগছে না। চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয়নি। চেক ইস্যু করেছেন কিন্তু উপস্থাপন হয়নি, ব্যাংকের ভুল। ব্যাংক থেকে কি করব আমরা? ব্যাংক থেকে এটাকে আমরা কি করি? মাইনাস করি। হাতে আছে কোন বই? নগদান বই। সেজন্য কি করব? যোগ করব। কত? 14,800। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 13,200। নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। লভ্যাংশ আদায় করলে কি হয়? ব্যাংকের বইতে যোগ করতে হয়। সেজন্য নগদান বইতেও আমি কি করব? নগদান বইতে আমরা কি করব? লভ্যাংশ আদায় করলে নগদান বইতে যোগ করতে হয়। হাতে আছে এবার কোন বই? নগদান বই। তো নগদান বইতে কি করব? যোগ করব। কত? 13,200। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 4,000 টাকা। কে চার্জ ধার্য করেছে? ব্যাংক ধার্য করেছে চার্জ। তো ব্যাংক যদি চার্জ ধার্য করে, ব্যাংকের বইতে মাইনাস হয়েছে, তার মানে নগদান বইতেও কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে নগদান বইতে যেহেতু আমি মাইনাস করব, হাতে আছে কোন বই ভাইয়া? নগদান বই। মাইনাস করে দেন 4,000। এই যে খেলা শেষ। বুঝছেন? বুঝছেন? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? ইয়েস অর নো বলেন। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, ছকটা করলে আপনার সিকিউ সহজ হয়ে যাবে। ঠিক আছে, ছক পারলে আপনার সিকিউ সহজ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন, এই যে এনএসএফ চেক আছে না? এই এনএসএফ চেক মানে কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। বাংলা করলে হয় অপর্যাপ্ত তহবিল চেক। ওকে, বাংলা করলে কি হয়? অপর্যাপ্ত তহবিল চেক। ওকে, তাহলে এই যে অপর্যাপ্ত তহবিল চেক যদি হয়, তাহলে এটা কি হয়? এটাকে বলা হয় জমাকৃত চেক প্রত্যাখ্যান। আপনার চেকে যখন অপর্যাপ্ত তহবিল থাকবে, টাকা যখন থাকবে না, তখন চেকটা ব্যাংক কি করে দিবে? প্রত্যাখ্যান করে দিবে। ঠিক আছে, তাহলে এনএসএফ চেক মানে নট সাফিসিয়েন্ট ফান্ড, অপর্যাপ্ত তহবিল চেক বলে, বা একে বলে জমাকৃত চেক প্রত্যাখ্যান। মনে থাকবে ভাইয়া? এটি কার ভুল বলেন তো? এটি হচ্ছে নগদান বইয়ের ভুল। আমি বারবার বলছি, নগদান বই থেকে কি করতে হয়? নগদান বই থেকে মাইনাস করতে হয়। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? সবাই ক্লিয়ার বলেন। আচ্ছা, এবার দেখেন, আরেক ধরনের প্রশ্ন আছে আমাদের। ঠিক আছে, আমাদের আরেক ধরনের প্রশ্ন আছে, সেটা হচ্ছে গড়মিলের পরিমাণ কত। এই ধরনের একটা প্রশ্ন আছে যে আমাদের গড়মিলের পরিমাণ কত। ঠিক আছে, গড়মিলের পরিমাণ কত? দেখেন, ভালো করে বুঝেন, এই প্রশ্নগুলো ভালো করে শিখতে হবে। এখান থেকে একটা প্রশ্ন আসবে, গড়মিলের পরিমাণ কত? অথবা আপনাকে যদি বলে দুপাশের পার্থক্য কত, এগুলো যদি আপনাকে বলে, তাহলে আপনি কি করবেন জানেন? এক পাশ থেকে আরেক পাশ বিয়োগ করবেন। এগুলো করতে হলে কি করবেন? এক পাশ থেকে আরেক পাশ বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। মনে থাকবে ভাইয়া? বলেন। এগুলো যদি জিজ্ঞাসা করে তাহলে কি করতে হবে? এক পাশ থেকে আরেক পাশ কি করতে হবে? বিয়োগ করতে হবে। ক্লিয়ার? তাহলে গড়মিলের পরিমাণ কত, দুপাশের পার্থক্য কত, এগুলো যদি জিজ্ঞাসা করে, এক পাশ থেকে আরেক পাশ আমরা বিয়োগ করব। কেমনে করব? দেখেন, দেখেন কি বলেছে, গড়মিলের পরিমাণ কত। সুন্দর করে একটা টিছক আঁকবেন, এই করে এঁকেছেন না? এটা হচ্ছে নগদান বই, এন লিখলাম। এটা হচ্ছে ব্যাংকের বই, বি লিখলাম। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 300 টাকা। ভুলে নগদান বইতে দুবার লেখার ফলে গড়মিলের কারণ কত? ব্যাংক যদি চার্জ ধার্য করে, ব্যাংক কি করেছে? চার্জ ধার্য করেছে। বলেন তো, ব্যাংক চার্জ ধার্য হলে নগদান বইতে প্লাস করতে হয় না মাইনাস করতে হয়?
মাইনাস করতে হয়, তাই না? তাহলে এই যে মাইনাস করলাম, কয়বার মাইনাস করেছি? দুবার মাইনাস করেছি। ওকে, ব্যাংক কি করেছে? ব্যাংক কি দুইবার মাইনাস করেছে? ব্যাংকের কিচ্ছু বলেনি, তার মানে ব্যাংক সঠিক কাজ করেছে, অর্থাৎ একবার মাইনাস করেছে। এতটুকু ক্লিয়ার ভাইয়া সবাই? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, 300 হবে, এটা ইজিলি বুঝতে পারছেন, কিন্তু কখন পারবেন না জানেন? একটু পরে পারবেন না, সেই কারণে এই নিয়মটা শিখেন। এক নিয়মে কোনো অঙ্ক ভুল হবে না, ঠিক আছে? এমন হয়েছে। এখন দেখেন, তাহলে এই পাশে করলে কত হয়? -600। ওকে, আর এ পারের মান কত আসে? -300। এখন ঘটনা কি জানেন? আমি কি বলেছি? এক পাশের মান থেকে আরেক পাশের মানকে আমরা কি করতে হবে? গড়মিল বললে বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ করতে হয়। আপনারা যারা 300 উত্তর করছেন, এটা তো মুখস্থ করেছেন। দেখেন, তাহলে এক পাশের মান থেকে আরেক পাশের মান কি করব? বিয়োগ করব। তো এই পাশে আছে কত? -600। এই -600 থেকে আমি কি করব? বিয়োগ করব। এই যে বিয়োগ চিহ্ন দিলাম। কাকে বিয়োগ করব? -300 কে বিয়োগ করব। তাহলে -300। তাহলে এখানে কত হয় দেখেন তো? 600 মাইনাসে মাইনাসে কত? +300। তাহলে উত্তর কত আসে বলেন তো? -300 আসে না? দ্যাট মিনস এখানে গড়মিলের কারণ কত হবে বলেন তো? গড়মিলের কারণ হবে 300 টাকা। সবাই বুঝতে পেরেছি? বলেন। ব্যাংক যে একবার কিভাবে হয়েছে বলা তো নাই ভাই। ব্যাংক সার্ভিস চার্জ মানে কি? ব্যাংক সার্ভিস চার্জ মানে ব্যাংক কেটে নিয়েছে, নগদান বইতেও মাইনাস করতে হবে। 2 5 তো সমান হয়, তাই না? তো সেটা হয়েছে। 2 5 তো সমান হয়, 2 5 তো অলওয়েজ সমান হবে। আপনার এমন কি কখনো হবে ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক কি টাকা কেটে নিবে না? ব্যাংকের কিচ্ছু বলেনি, মানে ব্যাংক রাইট কাজটাই করেছে। এখন ব্যাংক যদি রাইট কাজ করে, ব্যাংক সার্ভিস চার্জ হলে ব্যাংক কি করে? প্লাস করে না মাইনাস করে? মাইনাস করেছে। আর নগদান বইও কি করবে? তাহলে মাইনাস করবে। কিন্তু নগদান বই একবারের জায়গায় দুবার মাইনাস করেছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কাজ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর এক পাশের মান থেকে আরেক পাশের মান বিয়োগ করব। তো এক পাশে মান আছে কত? 600। এই 600 থেকে বিয়োগ করব। কাকে বিয়োগ করব? -300 কে বিয়োগ করব। তাহলে -300 কে বিয়োগ করেন, তাহলে বের হয়ে যাবে 600 মাইনাসে মাইনাসে +300। তাহলে কত আসে উত্তর? -300। তাহলে গড়মিলের কারণ হবে কত? 300। ঠিক আছে? অনেকে বলবেন ভাইয়া কি শেখাচ্ছে কঠিন। ভাইয়া এই কঠিনটা শিখেন, জীবনে ভুল করবেন না। রাজশাহী ইউনিভার্সিটিতে আপনাদের বোর্ড প্রশ্ন তুলে দিয়েছিল এই বছর, ভুল করে আসছে সবাই। দেখেন, বলছি কোথায় ভুল করবেন আমি একটু পরে বলছি, ঠিক আছে? দেখেন, ব্যাংক কর্তৃক ধার্যকৃত 500 টাকা ভুলে নগদান বইতে দুবার লেখার ফলে ব্যাংক সমন্বয় বিবরণীতে গড়মিলের পরিমাণ কত? ওই যে একই কাজ করেন, এটি হচ্ছে নগদান বই, এটি হচ্ছে ব্যাংক বই। ওকে, ব্যাংক ধার্যকৃত ভুলে নগদান বইতে দুইবার লিখেছেন। ব্যাংক ধার্যকৃত চার্জ নগদান বইতে কি করতে হয়? মাইনাস করতে হয়। মাইনাস মাইনাস দুবার মাইনাস করেছেন। আর ব্যাংক চার্জ ব্যাংকের বইতেও কি হবে? মাইনাস হবে। কিচ্ছু বলেনি, তার মানে সে একবারই মাইনাস করেছে। তাহলে এপারে কত হবে? -1000। এপারে কত হবে? -500। এখন দেখেন কি করব? গড়মিলের পরিমাণ জানতে চেয়েছে। তাহলে এক পাশের মান থেকে আরেক পাশের মানকে কি করব? বিয়োগ করব। তাহলে কত আসে? -1000 মাইনাসে মাইনাসে +500। তাহলে কত হয় ভাইয়া? -500। তাহলে গড়মিলের কারণ হবে 500। ঠিক আছে? মুখে মুখে হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু ঝামেলা কোথায় বাড়বে জানেন? ওই যে মুখস্থ জ্ঞান দিয়ে এতদূর পর্যন্ত যাইতে পারবেন, কিন্তু ঝামেলাটা কোথায় হবে জানেন? দেখেন, এই যে এই প্রশ্নটা দেখছেন না, সিলেট বোর্ড 21 এবং চট্টগ্রাম বোর্ড 19, এই সেম প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছে। অধিকাংশ ছেলেমেয়ে ভুল করে আসছে, কিন্তু এই প্রশ্নটা আমি যে ব্যাংক সমন্বয় বিবরণী স্লাইড করাইছিলাম, সেই স্লাইডে আমি কিন্তু এটা সলভ করাইছিলাম। ওরা হুবহু কমন পেয়েছে এই প্রশ্নটা। ভুল করবেন এখানে। বলেন এটার উত্তর কত হবে? বলেন এটার উত্তর কত হবে? বলেন সবাই, বলেন এটার উত্তর কত হবে? এক ফরম্যাটে করবেন, উত্তর হয়ে যাবে। কি বলেছে? গড়মিলের কারণ। তো টি ছক আঁকবেন আগে একটা, এন ব্যাংক। ব্যাংক চার্জ 260 টাকা নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। ভাইয়া ভালো করে মনে রাখেন, নগদান বইতে ডেবিট করা অর্থ হচ্ছে প্লাস করা। নগদান বইতে ক্রেডিট করা অর্থ হচ্ছে মাইনাস করা। মনে থাকবে? নগদান বইতে ডেবিট করা অর্থ হচ্ছে প্লাস করা, নগদান বইতে ক্রেডিট করা অর্থ হচ্ছে মাইনাস করা। মনে থাকবে? এটা মাইনাস থাকবে। ঠিক আছে? অতি উৎসাহী ভালো না, ঠিক আছে? যেটা বলছি শোনেন।
অতি উৎসাহী ভালো না, যেটা বলছি সেটা শোনেন। ওকে, নগদান বইতে প্লাস করা মানে হচ্ছে কি করা ভাইয়া? নগদান বইতে ডেবিট করা মানে প্লাস করা, নগদান বইতে ক্রেডিট করা মানে মাইনাস করা। ঠিক আছে, নগদান বই বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই না? সেই জন্যে ডেবিট মানে প্লাস। নগদান হ্রাস পেলে ক্রেডিট হয়, সেজন্য ক্রেডিট মানে মাইনাস। মনে থাকবে ভাইয়া? ব্যাংকের বইয়ের ক্ষেত্রে ব্যাংক বই ক্রেডিট, ব্যাংক বই ক্রেডিট মানে প্লাস করা, আর ব্যাংক বই ডেবিট মানে মাইনাস করা। উল্টা সম্পর্ক বলেছিলাম না? নগদান বই আর ব্যাংক বইয়ের মাঝে সম্পর্ক হচ্ছে উল্টা। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার দেখেন প্রশ্নে কি বলেছে। দেখেন প্রশ্নে বলেছে ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। তাহলে নগদান বইতে কি করেছি? ডেবিট করেছি। কত? 620। ডেবিট করা মানে কি? প্লাস করেছি। ওকে, এখন বলেন ব্যাংক বই কি করেছে? ব্যাংক বইয়ে কিছুই বলেনি। তাহলে ব্যাংক বই হচ্ছে কি? যেটা সঠিক সেটাই করেছে। কিছু বলেনি মানে কি? যেটা সঠিক সেটাই করেছে। এখন বলেন ব্যাংক চার্জ ব্যাংক বই কি করবে? মাইনাস 260 করবে না? কারণ ব্যাংক চার্জ মানে আমরা কি জানি? ব্যাংকের টাকা কমে যায়। তো কি করবে? ব্যাংক মাইনাস করবে না? 260 টাকা মাইনাস করেছে। এবার দেখেন কি বলেছে, গড়মিল কত। তাহলে গড়মিল কি করে বের করতে হয় ভাইয়া? 620 থেকে এক পাশের টাকা থেকে আরেক পাশের টাকা মাইনাস করতে হয়। মাইনাস কত মাইনাস করব? মাইনাস 260। 620 মাইনাসে মাইনাসে প্লাস 260, 880 টাকা। তাহলে যারা একটু পাকনা এক লাইন, যারা ওই যে মুখস্থ পড়াশোনা করে, তারা অলরেডি উত্তর করেছে 360 টাকা। ঠিক আছে, তাহলে ধরাটা কেমনে খাইলো বুঝতে পেরেছেন? যারা একটু পাকনা এক লাইন, যারা একটু এক লাইনের পাকনা, তারা ধরাটা কেমনে খাইলো বুঝছেন? এই প্রশ্নটা বোর্ডে সবাই ভুল করে আসবে, ওই যে মুখস্থ টেকনিক। আর রাজশাহী বোর্ড 23-24 সাল, এই সালে এই প্রশ্নটা হুবহু আসছে। রাজশাহী বোর্ডের যদি কোনো প্রশ্ন থেকে থাকে দেখবেন, আর যারা ভর্তি হয়েছেন 23-24-এর প্রশ্নটা পেয়ে যাবেন, প্রশ্ন ব্যাংকে দেখে নেবেন। ক্লিয়ার? বোঝা গেছে? তো সেই কারণে পাকনামো করা যাবে না, পাকনামো করলেই ভুল খাবেন। একটাই সিস্টেম শিখাইছি। গড়মিলের কারণ কি আমি 10টা শিখাইলাম? গড়মিল বের করাকে আমি 10 রকম ভাবে শিখাইছি। গড়মিল যেভাবে আসুক শিখাই দিলাম না? গড়মিল যেভাবে আসুক আপনি উত্তর করতে পারবেন। গড়মিল যেমনি আসুক আপনি এখন থেকে উত্তর করতে পারবেন। ক্লিয়ার ভাইয়া? তো এই কারণে ধৈর্য ধরে শিখতে হয়। হ্যাঁ, আগে একটু ধৈর্য ধরে শিখতে হয়। প্রশ্ন আমি বললাম রাবিতে আসছে, দ্যাট মিনস এটা কোনো সহজ প্রশ্ন না ভাইয়া। ঠিক আছে? হ্যাঁ, এই যে আবুল বাসার তো কমেন্ট করেই যাচ্ছে 350 হবে। হ্যাঁ, আমি করাই দিলাম, তাও সে চ্যালেঞ্জ করছে আমাকে যে 360 হবে। ঠিক আছে? আমি তাকে সলভ করে দিলাম, তারপরে সে চ্যালেঞ্জ করছে 360 হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকবার দেখেন, সুন্দর করে দেখেন। ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। তাহলে নগদান বইয়ে 620 টাকা ডেবিট করা মানে কি? নগদান বইয়ে ডেবিট মানে প্লাস করা। 620 টাকা ডেবিট করলাম। ব্যাংক বইয়ে কি কোনো কিছু বলেছে যে ব্যাংক বইয়ে এত টাকা লিখেছে, ডেবিট করেছে, ক্রেডিট করেছে? কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। তাহলে ভাই আমাকে বলেন, ব্যাংক চার্জ ব্যাংকের টাকা বাড়ায় না কমাই? ব্যাংক চার্জ ব্যাংকের টাকা কমাই, বারবার বলছি। আর ব্যাংক সুদ মঞ্জুর ব্যাংকের টাকা বাড়াই। ব্যাংক চার্জ, ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক সেবা প্রদান, এগুলো থাকলে ব্যাংকের টাকা কমে যায়। সেজন্য ব্যাংকের টাকা কমে যাবে। কত টাকা কমে যাবে? 260 টাকা কমে যাবে। কারণ 260 টাকাই তো সঠিক জের। এটা সঠিক জের না, আর এটা তো 620, তো এটা ভুল জের। ভুল জের কে লিখেছে? নগদান বই লিখেছে। তো সেই জন্য নগদান বইয়ে ভুল জের লিখলাম। আর ব্যাংকের বইয়ের কিচ্ছু বলেনি, দ্যাট মিনস ব্যাংকের বই সঠিক জেরটাই লিপিবদ্ধ করেছে, এটা হচ্ছে ব্যাংকের বই। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? বলেন এতটুকু ক্লিয়ার ভাইয়া সবাই? এতটুকু ক্লিয়ার? ওকে, ভেরি গুড, এতটুকু ক্লিয়ার। এখন আমি কি বলেছিলাম? গড়মিলের কারণের কি আমি 100টা নিয়ম শিখাইছি? একটাই তো নিয়ম শিখাইছি। যখনই বলবে গড়মিল বা পার্থক্য কত, এক পাশ থেকে আরেক পাশ বিয়োগ করব। এই যে এই পাশ আছে না, এই পাশ থেকে এই পাশের টাকাকে কি করব? মাইনাস করব। তাহলে এই পাশের টাকা আছে কত? 620। 620 থেকে আমি কি করব? মাইনাস করব। কাকে মাইনাস করব? এই পাশের টাকাকে। তো এই পাশে কত আছে? 260 আছে। তাহলে মাইনাস 260। 620 মাইনাসে মাইনাসে প্লাস 260, তাহলে কত হয় ভাইয়া? 6 2 8, 880 টাকা। ক্লিয়ার? বলেন।
সবাই কি বুঝছেন ভাইয়া? তাহলে মাথা ঠান্ডা করে পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, এলোমেলো পড়াশোনা করলে হবে না। ওকে, দেখেন আবার দেখেন, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 73 টাকা, যা নগদান বইতে 37 টাকা ক্রেডিট করা হয়েছে। ভাইয়া বলেন তো আমাকে, এটা নগদান বই, এটা ব্যাংক বই। 73 টাকা নগদান বইতে 37 টাকা ক্রেডিট করা হয়েছে। ভাইয়া নগদান বইতে ক্রেডিট করা মানে কি? প্লাস করা না মাইনাস করা? নগদান বইতে ক্রেডিট করা মানে মাইনাস করা। কত টাকা? 37 টাকা মাইনাস করেছি। ওকে, ব্যাংকের বইয়ের কোনো কথা বলেছে? ব্যাংকের বইয়ের কোনো কথা বলেনি। তার মানে ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ মঞ্জুর করলে প্লাস হয়, প্লাস হয়। ব্যাংক 73 টাকায় প্লাস করেছে। ওকে ভাইয়া, এখন বলেছে গড়মিল কত হবে? তাহলে এক পাশের টাকা থেকে আরেক পাশের টাকা মাইনাস করেন। এই পারে আছে কত? -37। -37 থেকে আমি কি করব? মাইনাস করব। কাকে মাইনাস করব? +73 কে, +73 কে মাইনাস করব। তাহলে কত আসে? প্লাস মাইনাসে -73, কত? 107 × 10, 110। উত্তর কত হবে? 110। ক্লিয়ার? কি পারা যাচ্ছে? পারা যাচ্ছে ভাইয়া? সবাই কি পারছেন না পারছেন না বলেন? পারা যাচ্ছে না যাচ্ছে না বলেন? সহজ না কঠিন? অনেক কঠিন না ভাইয়া? অনেক কঠিন বলেন? শোনেন, যে জিনিস অ্যাকচুয়ালি শিখতে হয় সে জিনিস একটা দিয়ে সব করা যায়, একটা দিয়েই সব সলভ হবে। একটা দিয়েই সব সলভ হবে। একই নিয়ম শিখাইছি না? একটা নিয়ম দিয়ে কিন্তু সব সলভ হচ্ছে। সেজন্য একটা নিয়ম শিখেন, সময় নিয়ে শিখেন। আমি তাড়াতাড়ি 1 সেকেন্ডে কখনো শিখতে বলি না। 10 বার শিখেন, সময় নিয়ে শিখেন, জীবনে ভুলবেন না। ঠিক আছে? জীবনেও আপনি ভুলবেন না। ঠিক আছে? আচ্ছা, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামানোর ব্যবস্থা করি তাহলে। আচ্ছা, দেখি এখন কেমন বুঝলেন। আমি একটু আপনাদেরকে একটু টেস্ট করব এখন আমি। ঠিক আছে, এবার একটা টেস্ট করি আমি। ঠিক আছে, দেখেন কেমন বুঝলেন, আমি একটু বোঝা টেস্ট করব এখন। ঠিক আছে, দেখেন। হ্যাঁ, ক্লাস দরকার হলে আবার রেকর্ড করবেন। দেখেন, ব্যাংক বই অনুযায়ী এটা একটু সমাধান করেন তো সবাই, দেখি। এটা একটু সমাধান করেন। এটা যে সমাধান করতে পারবে সে ভালো করবে। পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা পরে দেন। বলেন, এটা একটু সমাধান করেন তো দেখি পারেন কি না। এটা একটু সমাধান করেন। ব্যাংক বই অনুযায়ী জমা 20,000 টাকা। হাতে আছে কোন বই? হাতে আছে ব্যাংক বই। কত? 20,000 টাকা। ওকে, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি 2,000 টাকা। ভুল টাকার? ব্যাংকের ভুল। ব্যাংক থেকে কি করতে হয়? মাইনাস করতে হয়। হাতে আছে কোন বই? ব্যাংক বই। সুন্দর করে মাইনাস করে দেন। ব্যাংক চার্জ 500 টাকা। ভাইয়া ব্যাংক চার্জ কার ভুল? নগদান বইয়ের ভুল। ব্যাংক চার্জ কার ভুল? নগদান বইয়ের ভুল। নগদান বই থেকে কি করতে হয়? মাইনাস করতে হয়। হাতে আছে কোন বই? ব্যাংকের বই। কি করব? প্লাস করব 500 টাকা।
প্রাপ্য বিল আদায় 2000 টাকা। ভাইয়া প্রাপ্য বিল আদায় হলে কি করতে হয়? নগদান বই থেকে প্লাস করতে হয়। হাতে আছে কোন বই? ব্যাংকের বই। কি করব? মাইনাস করব 2000 টাকা, তাহলে হয়ে যাবে কত? 18,000 টাকা, 18,500, 2000, 16,500। দেখি কার হয়নি। ভেরি গুড, 16,500। একজন 16,500 করেছে। ও আচ্ছা, আমির স্যার এসে উত্তর করছে 16,500। ভেরি গুড। আমির স্যার তো মানে সেরা শেয়ার মার্কেট ব্যবসায়ী প্লাস হচ্ছে ব্যাংকার, বুঝছেন? এগুলো সব পারে। সবাই কি বুঝতে পেরেছেন? বলেন, সবাই কি বুঝছেন ভাইয়া? বলেন। হ্যাঁ আপনার হয়েছে, আপনার তো হবেই। আপনি তো বিশিষ্ট অর্থনীতিবিদ। তাহলে কি সবাই বুঝছেন না ভাইয়া? তাহলে সহজ লাগছে ভাইয়া? কিচ্ছু না, আপনাদেরকে জাস্ট খালি আজকে বলবো এই ছকটা একটু ভালো করে শিখবেন, ঠিক আছে? এই যে আমির স্যার আসছে কিন্তু, ঠিক আছে? এই যে এই লোকটা, এই লোকটাকে আপনারা একটু ভালো করে নিষেধ করেন যাতে আজকে বাংলাদেশের খেলাটা না দেখে, নাহলে আজকে নর্মাল টিমের সাথেও কিন্তু বাংলাদেশ হারবে। বিশ্বাস করেন, এই আমির স্যারকে আজকে নিষেধ করেন যে খেলা দেখতে, নাহলে কিন্তু বাংলাদেশ আজকেও হারবে। ওকে, আমির স্যার ক্লাসে আসছে। এখন যারা ভর্তি হননি 15 তারিখের মধ্যে অবশ্যই ভর্তি হয়ে যাবেন, 15ই জুন। না হলে কি কি মিস করবেন অলরেডি আমি বলে দিয়েছি। হ্যাঁ, এখন আমির স্যারের সম্মানে সবাই ভর্তি হয়ে যান, ঠিক আছে? আর এই লোকটাকে অবশ্যই বলেন যে আজকে বাংলাদেশের খেলা যাতে না দেখে। বাংলাদেশের সেদিন যে সর্বনাশটা করলো এই লোক, খেলা দেখতে বসে বাংলাদেশ হারলো। আজকে জিতবে, আজকে তো আপনি খেলা দেখবেন না, সে কারণে জিতবে হয়তো, ঠিক আছে? এই আর কি। সেদিন তো কান্না করবেনি, কতজনের কান্নার কারণ হয়েছে আমির স্যার সেদিন। শেষ মুহূর্তে যখন বাংলাদেশ জিতবে, জিতা অবস্থা, ওই বলে বলে রান লাগবে, তখন খেলা দেখতে বসছে। ধরেন যখনই খেলা দেখতে বসছে তখনই কুফাটা লেগেছে। এই আর কি। ওকে, তো ঠিক আছে ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে সবাই আমি এই পিডিএফটা দিয়ে দিব সুন্দর করে। হ্যাঁ, এই পিডিএফটা আমি যে দিয়ে দিব, পিডিএফটা সুন্দর করে বাসায় পড়াশোনা করবেন আর এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বাসায় সুন্দর করে পড়াশোনা করবেন আর প্র্যাকটিস করবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ঠিক আছে? আচ্ছা, পরে বলবো ওটা। পিডিএফটা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবেন। আর এই জিনিসটার উপরে আপনি যদি অ্যাডমিশন টেস্টে এবং এইচএসসিতে ভালো করতে চান, যে যেভাবে শিখেন না কেন অ্যাডমিশন এইচএসসি পার করে দেন, কিন্তু এই জিনিসটার উপরে বস হয়ে যান। এই জিনিসটার উপরে আপনি বস হয়ে যান, তাহলে জীবন আটকাবেন না ব্যাংক সমন্বয় বিবরণী। ক্লিয়ার? এই জিনিসটার উপরে আপনি বস হয়ে যাওয়ার ট্রাই করেন, তাহলে জীবন আটকাবেন না, ঠিক আছে? আচ্ছা, আর সবাই যেটা করবেন সেটা হচ্ছে সবাই পড়াশোনা করেন, ঠিক মতো প্র্যাকটিস করেন, আর একটু বেশি বেশি পড়াশোনা করেন, ঠিক আছে? একটু বেশি বেশি পড়াশোনা করার ট্রাই করেন। সময় তো বেশি নাই, সামনে আবার ঈদ আছে, তো একটু ভালো করে পড়াশোনা করার ট্রাই করেন। আর এই জিনিসটা একটু ভালো করে শিখেন। এই পিডিএফটা আমি দিয়ে দিব, বাসায় সুন্দর করে পিডিএফটা প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে? হ্যাঁ, সিকিউ সলভ দিয়ে দিব। আজ রাতে নতুন আরেকটা চ্যালেঞ্জ দিব, প্লাস কালকের সলভটা আমি দিয়ে দিব আজকে, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আজকে এখানেই শেষ করছি। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে সবার সাথে। ওকে ওকে, ভালো থাকেন সবাই। পরীক্ষা কিভাবে দিবেন? ও আচ্ছা, যারা পরীক্ষা খুঁজে পাচ্ছেন না, তারা সুন্দর করে দেখেন আমাদের এই যে চ্যানেলটাই যাবেন। হ্যাঁ, এই যে ফেসবুকে যে যারা টেলিগ্রামে অ্যাড হইতে পারেননি এখনো, যারা টেলিগ্রামে অ্যাড হইতে পারেননি, তারা যেটা করবেন, সুন্দর করে আমাদের যে একটা গ্রুপ আছে, ঠিক আছে? এই যে এইচএসসি যে গ্রুপটা আছে আমাদের, ঠিক আছে? এই যে এইচএসসি গ্রুপ, এই এইচএসসি গ্রুপে সুন্দর করে যাবেন, ঠিক আছে? এই যে এইচএসসি যে প্রিপারেশনের যে গ্রুপটা আছে, এই এইচএসসি প্রিপারেশন গ্রুপে যে এখান থেকে দেখবেন, এইচএসসি প্রিপারেশন গ্রুপে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে এই গ্রুপে সবকিছু পেয়ে যাবেন। এই যে এই গ্রুপে ক্লাস চলছে এখনো, ঠিক আছে? এই গ্রুপে সবকিছু পেয়ে যাবেন। এখানে দেখবেন একজন আপনাদের মডারেটর আছে, আপনাদের এক ভাই। হ্যাঁ, সে ভাইকে আমি এখন কেমনে খুঁজে বের করি বলেন? এই ভাইকে নক দিবেন, তাহলে আপনাদেরকে অ্যাড করে দিবে, ঠিক আছে? সে ভাইয়ের আইডি কই গেল বলেন? আপনাদের এক বড় ভাই আছে, তাকে আপনারা নক দিবেন, ঠিক আছে? তাহলে অ্যাড হয়ে যাবেন। কই বড় ভাই কি এখানে আছে না নাই?
আপনাদের বড় ভাই আছে, বড় ভাইকে নক দিলে আপনাদেরকে অ্যাড করে দিবে, ঠিক আছে? দাঁড়ান, বড় ভাইয়ের কই সার্চ হলো? এই যে আপনাদের এই বড় ভাইকে নক দিবেন, ঠিক আছে? মেসেজ দিবেন, আইডির স্ক্রিনশটটা নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ভাইকে দিবেন যে যদি আপনারা হোয়াটসঅ্যাপে যদি অ্যাড না হয়ে থাকেন একে নক দিবেন, ঠিক আছে? দিয়ে বলবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে, অ্যাড করে দিবে, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এক্সাম সকল পিডিএফ হোমওয়ার্ক সব কিছু দেওয়া হচ্ছে, তো সেই কারণে এটা মিস করবেন না। ওকে ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, একে নক দিয়েন, একে নক দিলে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিবে। তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন, আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ। ওকে।